স্যার, শহরের টপ বিজনেসম্যান আমজাদ সাহেবের খুন হয়েছে। কি? কোথায়? কিভাবে? জানি না স্যার, আর খুনটা নাকি মাফিয়া কিং এমএচ করেছে। কমিশনার মাফিয়া কিং এমএইচ এর নাম শুনেই থরথর করে কাঁপতে লাগলো। কপাল থেকে টপ টপ করে পানি ঝরতে লাগলো। তারপর ভয়ে ভয়ে বলতে লাগলো, কি? খবরদার ভাইরাল হয়নি তো? এই বলে সঙ্গে সঙ্গে টিভি অন করে টিভির সব চ্যানেলে সংবাদ দিচ্ছে এই শহরের নাম্বার 1 বিজনেসম্যান আমজাদ সাহেব খুন। আর খুনি বুকের উপর রক্ত দিয়ে লিখে গেছে এমএইচ। কে এই এমএইচ, যাকে এখনো পর্যন্ত কেউ দেখতে পেল না, আর কিসের জন্যই এই লোকগুলো মারছে সেটা এখনো পর্যন্ত রহস্য রয়ে গেল। আর সরকার খুনিকে ধরার জন্য যথেষ্ট চেষ্টা করতেছে। টিভি সংবাদগুলো দেখে কমিশনার বলতে লাগলো, তাড়াতাড়ি লাশটা নিয়ে আসো, না হলে অনেক বড় প্রবলেম হবে। কুইক! ওকে স্যার। আর সবাইকে ফোন করে জানিয়ে দাও আজকের মিটিংয়ের আয়োজন করতে। ওকে স্যার। এই বলে কমিশনার ও তার সহপাঠীরা লাশের কাছে গেল। লাশটাকে দেখে কমিশনার ভয়ে দম বন্ধ হওয়ার মতো অবস্থা, কারণ লাশের 2 হাত পা কেটে ফেলা, মাথাটা শরীর থেকে আলাদা করা। এই নির্মমভাবে খুন করতে পারে শুধুমাত্র মাফিয়া কিং এমএইচ। কে এই মাফিয়া কিং? এটা যেন একটা রহস্য। যাক, লাশটা পোস্টমর্টম করালো। তখন ওই কমিশনারের ফোনে একটা কল আসলো। কি কাজ করছো তুমি? দেশের ভিতরে প্রতিদিন কেউ না কেউ খুন হচ্ছে, সন্ত্রাসীদের সংখ্যা অনেক বেড়ে গেছে। আগামী 7 দিনের মধ্যে মাফিয়া কিং এমএইচ এর সমস্ত ডিটেলস চাই। ওকে স্যার। প্রতিদিন তো ওকে ওকে বলো, কই কাজ তো করে দেখাতে পারো না। এটাই শেষ সুযোগ, কাজ না করতে পারলে সোজা বান্দরবনে ট্রান্সফার করে দেবো। ওকে স্যার। যাক, অনেক কথা বললাম, এবার পরিচয় দেই। আমি মিজু আহমেদ, বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা পুলিশ কমিশনার, মা গৃহিণী, আর আমি অনার্স কমপ্লিট করে ঘুরে বেড়াচ্ছি। ভাবছি কালকে থেকে ভার্সিটিতে ক্লাস করব। আর আমার একটা অন্য পরিচয় আছে, যেটা গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। ও মা, পরিচয় দিতে এসে ফ্রেশ হয়ে এলাম, তখন আম্মু ডাক দেয়, মিজু বাবা, নিচে এসে খেয়ে যা, তারপর কাজ কর। ওকে আম্মু। তারপর নিচে চলে এলাম খাবার খেতে। খাবার টেবিলে বসে আছি, তখন আব্বু এসে, দেশের সন্ত্রাসীদের জন্য মনে হয় আমার চাকরিটা থাকবে না। কেন গো, কি হয়েছে? তুমি এত ঘাবড়ে আছো কেন? আর বলেও না, মাফিয়া কিং এমএইচ কাল রাতে বিজনেসম্যান আমজাদ সাহেবকে খুন করেছে। জানি না তাদের সাথে কিসের শত্রুতা, কিন্তু মাফিয়া কিং এমএইচকে ধরতে না পারলে আমাকে নাকি বড় স্যার বান্দরবানে পাঠাবে। কি? আর মিজু বাবা, তুই কাল রাতে কোথায় ছিলি? এই তো আব্বু, সিফাতের বাসায়। ওহ, বাইরে বেশি রাত পর্যন্ত থাকিস না। জানি না সন্ত্রাসীদের নেক্সট টার্গেট কে, সাবধানে থাকিস। আব্বুর কথা শুনছি আর মনে মনে হাসতেছি। হাসির তো কথা, কারণ খুনটা তো আমি করেছি, আর নেক্সট টার্গেট হলো মন্ত্রীর ছেলে রনি। যাক, আব্বুর কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর বললাম, আচ্ছা আব্বু। আর কালকে থেকে ভার্সিটি যাবি, তোকে নিয়ে আমার অনেক আশা। আর সব আশা পূরণ করবি তো? আব্বু, আমি তোমার সব আশা পূরণ করব। যাক, তারপর রুমে এসে শুয়ে পড়লাম। অনলাইনে একটা নিউজ তৈরি করলাম, তারপর নিউজটা ভাইরাল করে দিলাম। নিউজটা আপনাদের না জানলেও চলবে। তারপর ঘুমিয়ে গেলাম। সকালবেলা প্রচুর কাঁচা একটা ঘুমের মধ্যেও আছি, আর স্বপ্ন দেখতেছি। তখন কেউ পাশে এসে যেন আমাকে ডাকতে থাকে। দিলে তো আমার স্বপ্নটা 12 বাজিয়ে। আম্মু, আর ডেকো না তো, কি এমন জরুরি তলব যে এত জোরে জোরে ডাকতে হলো? হারামি, ঘড়ির দিকে তাকিয়ে দেখেছিস কটা বাজে? আজ না তুই ভার্সিটিতে গিয়ে ক্লাস করবি? উঠ তাড়াতাড়ি, 9টা বাজে। কাল রাতে কি করেছিস? কি 9টা বাজে, আর আমাকে এখন তুমি ডাকলে? তোকে সে সকাল থেকে রাখছি, কিন্তু তোর ওঠার নামই নেই। এখন কি ঘুম থেকে উঠবি, না পানি ঢেলে দিব? এই না না, আমি উঠতেছি। ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম, তারপর ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। হালকা কিছু নাস্তা করে রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। সাথে গাড়ি বা কোনো বাইক নেইনি, একটা রিক্সা নিয়ে ভার্সিটি চলে এলাম। বেশি দামি পোশাক পরি না, একেবারে কম দামি কিছু পোশাক পরে ভার্সিটির ভিতরে ঢুকলাম। অনেকদিন পরে আবারও ভার্সিটি লাইফ কাটাবো।
মনের ভেতর একটা সেই রকমের আনন্দ বিরাজ করছে। মনের ভিতর এক রাশ আনন্দ নিয়ে চারদিকে তাকিয়ে হাঁটতেছি। ঠিক তখনই কোথা থেকে একটা মেয়ে এসে আমার সামনে ধাক্কা খেয়ে পড়ে গেল। মেয়েটা মাটি থেকে উঠে আমার গালে ঠাস ঠাস করে 2টা চড় বসিয়ে দিল। আমি শুধু মেয়েটার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম, কারণ মেয়েটা আর কেউ না, মেয়েটা হলো নিশি। নিশির সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। একটা দুর্ঘটনার পর নিশির অনেক বড় একটা ক্ষতি হয়। তারপর থেকে নিশির সাথে আমার কোনো যোগাযোগ করতে দেয়নি। হঠাৎ আজকে দেখা, তখন নিশি বলল, এই ছোট লোক ফকিন্নি কুত্তার বাচ্চা, দেখে চলতে পারিস না? মেয়ে দেখলেই ধাক্কা খেতে ইচ্ছে করে, তাই না শালা লুচ্চা? কিরে লুচ্চা বেড়া, কথা কি তোর কানে যায় না? তুই চিনিস আমাকে? আমি কিছু বলতে পারলাম না। এই বলে আবারও একটা থাপ্পড় দিল। সুন্দরী মেয়ে দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে, তাই না? আসলে তোদের মতো ছোট লোকরা তো ভার্সিটিতে আসিস মেয়েদের সাথে বাজে ব্যবহার করার জন্য। সরি আপু, আসলে খেয়াল করিনি। রাখ তোর সরি। তোর মতো লুচ্চাকে আজকে পুরো কলেজের সামনে শাস্তি দিব। তুই চিনিস আমাকে? ও মাগো, এত রাগেন কেন? বলছি না সরি। আর এমনটা হবে না, প্লিজ দয়া করে এবারের মতো মাফ করে দিন। ধাক্কা দেওয়ার আগে মনে ছিল না? তুই কোন সাহসে আমাকে ধাক্কা দিলি? তুই জানিস আমার বাবাকে? সরি আপু, আর আপনার বাবাকে তা আমি কি করে জানবো? আমার বাবা মেজর সিনহা, কখনো নাম শুনেছিস? আমি চাইলেই বাবাকে বলে তোর মতো ছোট লোক খ্যাতকে এই শহর থেকে তাড়িয়ে দিতে পারি। মনে মনে হাসলাম। কিরে চুপ করে আছিস কেন? নাম শুনে প্যান্ট ভিজে গেছে নাকি? কি বলছিস নিশি? এদের মতো ছোট লোকদের তো এমনই চরিত্র, এদের তো জন্মেরও ঠিক নেই। মেয়েটার কথা শুনে নিমিষে রাগটা মাথায় উঠে গেল। রাগটাকে কন্ট্রোল করে বললাম, সরি, আর হবে না। আচ্ছা যা, তোর মায়াবী চেহারা দেখে মাফ করে দিলাম। নেক্সট টাইম আমার সামনে আসলে খবর করে দিব। আচ্ছা, সেখান থেকে সোজা ক্লাসে চলে গেলাম আর মনে মনে বলতে লাগলাম, শালি, তোর বাবার মতো বড় বড় নেতাও আমার পিছনের পকেটে জায়গা পায় না, আর তুই আসিস আমাকে ভয় দেখাতে। যাক, বাদ দাও ওইসব। ক্লাসে এসে আমার বন্ধুদের খুঁজতে লাগলাম। তখন দেখি ওরা ক্লাসের পিছনের একটা সিটে বসে আছে। ও, আমার বন্ধুদের নাম তো বলাই হলো না। ওরা হলো সিফাত, সিয়াম, রকি। আমি ওদের কাছে গিয়ে ওদের পাশে বসলাম। তখন সিফাত বলে উঠল, কি ব্যাপার মামা, মেয়েটা নিশি না? ও তোর সাথে এমনভাবে কথা বললো কেন? আরে আর বলিস না। তারপর সবকিছু বললাম। আচ্ছা, কোনো চিন্তা করিস না, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। বস। ওই হাজারাম, একদম বস বলবে না, নাম ধরে ডাকবি। আচ্ছা বস। আবার শালা তুই ভালো হবি না। ঠিক তখনই ক্লাসে স্যার চলে আসে। পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল। তাদের দেখা দেখি আমিও দাঁড়িয়ে পড়লাম। বসো বসো। কিছুক্ষণ পর নিশি ও তার বান্ধবীরা ক্লাসে চলে আসলো। আসতে পারি স্যার? জি, ভেতরে আসো। এত লেট হলো কেন? স্যার আর বলবেন না। তারপর নিশি আমার নামে বাজেভাবে সবকিছু স্যারকে শোনালো। ও আচ্ছা, ভেতরে এসো। নিশি ভিতরে এসে আমাকে দেখে ফেললো আর চোখ মুখ লাল করে একটা সিটে গিয়ে বসে পড়লো। আজকে ক্লাসের প্রথম, তাই স্যার সবার পরিচিতি জানতে শুরু করলো। সবার পরিচয় শেষে এবার আমার পালা। এই ছেলে, দাঁড়াও। তোমাকে তো এর আগে কখনো কলেজে দেখিনি। তুমি কি নতুন নাকি? জি স্যার, কালকে নতুন অ্যাডমিশন নিয়েছি। তোমার নাম কি? জি স্যার, মিজু। তোর পোশাকগুলো এমন কেন? জি স্যার, আমি গরিব, আমার কেউ নেই, আর আমার পোশাকগুলো এমন। ইহা একটা ডাহা মিথ্যা কথা। আমি তো এই কলেজে এসেছি, থাক পরে জানতে পারবেন। ও সো স্যাড। তুমি যে এই কলেজে ভর্তি হয়েছো, তুমি কি তোমার লেখাপড়ার খরচ চালাতে পারবে? জি স্যার, কোনো প্রবলেম হবে না। আমি 5টা টিউশনই করাই, সেটা দিয়েই আবার চলে যাবে। আবার একটা মিথ্যা কথা বললাম। ও আচ্ছা, এতগুলো টিউশনি কিভাবে করাও? স্যার, সেটা অনেক বড় ইতিহাস, আপনার না জানলেও চলবে। ও আচ্ছা। তারপর ক্লাস করতে লাগলাম। সবগুলো ক্লাস শেষে ক্যান্টিনে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর লাঞ্চ করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকালে ঘুম থেকে উঠে সিফাতকে ফোন করলাম। কিরে, কই তুই? এই তো ভাই, আস্তানার দিকে যাচ্ছি। ওকে, তাড়াতাড়ি আয়, আজকে বাইরে বের হব। কই যাবি? আরে আগে আয় তো,
বলে কলটা কেটে দিলাম। তারপর বাইক নিয়ে সোজা আস্তানায় চলে গেলাম। আসতে না আসতেই সবাই আমাকে সালাম দিল। কিছুক্ষণ পর সিফাত এসে বলল, ভাইয়া কই যাবেন? কি রে, তোর কিছু মনে নেই এই দিনের কথা? আছে। তাহলে চল। আপনারা ভাবছেন আমি কে, কি আমার পরিচয়, আর নিশির সাথে আমার কিসের সম্পর্ক, এই বিষয়ে বিস্তারিত জানতে হলে আপনাদের 3 বছর আগে ঘুরে আসতে হবে। তাহলে চলুন 3 বছর আগে থেকে একটু ঘুরে আসি। সেদিন ছিল আমার এই বাংলাদেশের মাটিতে পা রাখার প্রথম দিন। আমি জন্ম হবার পর থেকে মা বাবা আমাকে লন্ডনে পাঠিয়ে দেন। আমার বাসায় আসার সময় সেখান থেকে আমি অনার্স কমপ্লিট করি। মামা হলো লন্ডন শহরের টপ বিজনেসম্যানদের মধ্যে 1 নম্বরে। তো দেশের মাটিতে পা রাখতে এয়ারপোর্ট থেকে বের হয়ে এলাম। রাস্তায় একটা জ্যামে আমি আটকে গেলাম। গাড়ির ভিতর দম বন্ধ হয়ে আসছিল, তাই বাইরের দিকে একটু চোখ দিলাম। তখনও চোখ পড়লো একটা মেয়ের দিকে। কাল রাতে মনে হয় এখানে বৃষ্টি হয়েছিল, তাই রাস্তায় কাদা জমে আছে। মেয়েটা নুপুর পায়ে দিয়ে কাদামাখা রাস্তায় পার হতে লাগলো, আর ধীরে ধীরে মেয়েটার চেহারা দেখার আগ্রহ আরো বেড়ে গেল। একটু উপর দিকে চোখ পড়তেই আমি 480 ভোল্টের শক খেয়ে গেলাম। এত সুন্দর একটা মেয়ে কি করে হতে পারে? পায়ে নুপুর, চোখে হালকা কাজল, আর ঠোঁটে হালকা করে লিপস্টিক, নীল জামা, আর তার চুলগুলো চোখের সামনে বারবার পড়ছে। একদম বাচ্চাদের মতো অসাধারণ লাগতেছে। মনে হলো আসমান থেকে নেমে আসা একটা পরী। আমি এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছি। মেয়েটার থেকে চোখ দূরে সরাতেই পারছি না। তখন দেখলাম মেয়েটা হঠাৎ অনেক ভয় পেয়ে গেল। এই একবার নিচের দিকে তাকাচ্ছে আর একবার গাড়ির দিকে। আমি অবাক হয়ে মেয়েটাকে দেখছি, কিন্তু রোমান্টিক মুহূর্তই জাম একেবারে ক্লিয়ার হয়ে গেল। কথায় আছে না, ভাজা মাছের তেল দেওয়া। আমি গাড়িটা চালাতে শুরু করলাম। ওইদিকে মেয়েটা পাশ দিয়ে বড় একটা গাড়ি চলে যায়, আর রাস্তায় থাকা কাদা পানি মেয়েটার গায়ে গিয়ে পড়ে। মেয়েটাকে দেখে মনে হলো 71-এর কাদা মাখা সৈনিক। গাড়িটা চলে যাওয়ার পর যা দেখলাম, মেয়েটা 3 জন স্কুল শিক্ষার্থীদের কাদা পানি গায়ে পড়ার হাত থেকে বাঁচিয়েছে। এই দিকটাই আমার মেয়েটার উপর একটা বড় মায়া সৃষ্টি হলো। মেয়েটাকে এইভাবে দেখে আমি মেয়েটাকে ভালোবেসে ফেললাম। গাড়ি থেকে নেমে সোজা মেয়েটার দিকে দৌড়াতে লাগলাম। সেখান থেকে এসে দেখি মেয়েটা আর রাস্তায় নেই। এপাশ ওপাশ সব জায়গায় খুঁজলাম, কিন্তু মেয়েটাকে কোথাও পেলাম না। একরাশ দুঃখ নিয়ে বাসায় চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে এসে আবার বাবার সাথে আড্ডা দিয়ে খাবার খেয়ে নিলাম। আশা ছিল দেশে ফিরে সবার সাথে অনেক আনন্দ করব, কিন্তু মেয়েটাকে দেখে সব আনন্দই মাটি হয়ে গেল। রাতে ঘুমাতে গেলাম। ঘুমের মধ্যেও মেয়েটাকে দেখতে পেলাম। ঠিকমতো ঘুমাতে পারলাম না। গাড়ি নিয়ে মেয়েটাকে খুঁজতে বের হলাম। দেখা পেলেই প্রপোজ করে ফেলবো। ঠিক তখনই পিছন থেকে একটা মেয়ে এসে আমার কাঁধে হাত রাখলো। আমি পিছনে তাকিয়ে যাকে দেখলাম, বিশ্বাস করেন মিজু ভাই, তাকে দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি পিছনে তাকিয়ে দেখি মেয়েটা আমার কাঁধে হাত রাখছে। মনে হলো মেয়েটা দৌড়ে এসেছে, একদম হাঁপাচ্ছে। আমি মেয়েটাকে ভালো করে দেখে নেই। তারপর যাকে দেখলাম তাকে দেখে আমি রীতিমতো শক খেলাম। এই মেয়েটা তো কালকের ওই মেয়েটা, যার জন্য আমার ঘুম পর্যন্ত হারাম হয়ে গেছে। 2 চোখের ঘুম কেড়ে নিয়েছে। কোনো কিছুই ভালো লাগতেছে না মেয়েটাকে দেখে। বুকটা ঠান্ডা হয়ে গেল মেয়েটাকে দেখে। মেয়েটার দিকে এক দৃষ্টিতে অবাক হয়ে তাকিয়ে আছি। 2 চোখ সরাতে পারছি না। আমার এইভাবে তাকিয়ে থাকা দেখে মেয়েটা হাঁপাতে আমাকে বলল, তাড়াতাড়ি বাইকটা স্টার্ট করো প্লিজ। আমি তো মেয়েটাকে দেখে চলছি। তখন মেয়েটি আমাকে আবার বলল, ওই হ্যালো, এভাবে কি দেখছেন? তাড়াতাড়ি বাইকটা স্টার্ট করেন, সময় নেই। আমি আর কিছু না বলে বাইক স্টার্ট করলাম। মেয়েটা বাইকে বসে আমার কাঁধে হাত রাখলো। কি যে এক অনুভূতি তা বলে বোঝাতে পারবো না। জীবনে প্রথম কোনো মেয়ে আমার মোটরসাইকেলের পেছনে বসেছে। আহা, কি যে লাগছে। বহুদূর সামনে গিয়ে আমি বললাম, এইভাবে পালিয়ে বিয়ে করার কোনো ইচ্ছা আমার নেই। তুমি যদি রাজি থাকো তাহলে আমি আমার আব্বু আম্মুকে এখনই ফোন দিয়ে ডেকে আনতে পারবো, আর কাজী অফিসেও যেতে পারবো। হোয়াট ইউ টকিং? কি সব আজেবাজে কথা বলছো? তাড়াতাড়ি হসপিটালে চলো। ওখানে একজন বৃদ্ধা মহিলা টাকার অভাবে তার স্বামীর চিকিৎসা করাতে পারছে না। আজকের মধ্যে অপারেশন না করালে তার স্বামীকে বাঁচানো যাবে না। প্লিজ তাড়াতাড়ি চলো। তাহলে এই জন্যই আপনি আমার বাইকের পিছনে উঠেছেন? হ্যাঁ, তাড়াতাড়ি। তারপর আমি আর কি বাইকে করে মেয়েটাকে হসপিটালে নিয়ে এলাম। তারপর
মেয়েটার পিছনে পিছনে যেতে লাগলাম। হসপিটালের ভিতরে গিয়ে মেয়েটা একজন বয়স্ক মহিলার হাতে অনেকগুলো টাকা দিল। তারপর কিছু পেপার সাইন করে নিয়ে টাকাগুলো অপারেশনের জন্য জমা দিল। তারপর ডক্টরকে বলল, ডাক্তার সাহেব, এই নিন 70,000 টাকা। ওনার স্বামীর যেন চিকিৎসায় কোনো কমতি না হয়। তারপর মেয়েটা বৃদ্ধ মহিলার পা ধরে সালাম করে চলে এলো। তারপর আমাকে এই যে মিস্টার, এখানে দাঁড়িয়ে থাকবেন না চলে যাবেন? বলল, ও হ্যাঁ চলেন। তারপর মেয়েটা আবারও আমার বাইকে উঠে পড়ল। তখন আমি বললাম, আচ্ছা ওই মহিলাটি আপনার কি হয়? কেউ না। কেন বলুন তো? তাহলে এত টাকা দিয়ে সাহায্য করলেন যে? আমি তো মনে করেছিলাম তোমার কোনো আত্মীয় হবে। একটা কথা বলি শোনো, আমরা ধনী, আজ আমাদের অনেক টাকা আছে, তাই বলে যা খুশি তাই করতে পারছি। আর ওনারা হলো গরিব, অসহায়, ভালো মতো করে চলতে পড়তে খাইতে পারে না। আমরা যদি ওনাদের পাশে দাঁড়িয়ে একটু সাহায্য করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে হবে। আর গরিব মানুষদের পাশে তুমি দাঁড়াও, তাহলে তোমার পাশে আল্লাহ দাঁড়িয়ে থাকবে। যদি কোনোদিন পারো তাহলে গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে উপকার করিও। আমি মেয়েটার কথা শুনে অবাক হলাম। এই যুগে এইরকম মেয়ে আজও আছে? মেয়েটা যেমন মনে করছিলাম আসলে তো তেমন না। যাক, আমি আর কিছু না বলে বাইক চালাতে লাগলাম। তখন মেয়েটা বলল, আচ্ছা, আপনাকে তো ধন্যবাদ দিতে ভুলেই গেছি। কেন? আজ তুমি না থাকলে আমি সময় মতো হসপিটালে যেতে পারতাম না, আর সময় মতো না গেলে ওনার স্বামীকে বাঁচানো যেত না। ও আচ্ছা। তা আপনার নাম কি? জি, আমি মিজু। আপনার? আমি নিশি, অনার্স কমপ্লিট করে ঘুরে বেড়াচ্ছি। আপনি কিসে পড়েন? আমিও। ওহ, তাহলে তো ভালোই। আচ্ছা, একটা কথা বলি। বলেন। আমরা যেহেতু সেম ক্লাসে পড়ি, তাহলে বন্ধু হতে পারি কি? ঠিক আছে। মনটা খুশিতে নাচতে শুরু করলো। মেঘনা চাইতেই বৃষ্টি। আল্লাহ মনে হয় এবার আমার দিকে চোখ তুলে তাকাইলো। তখন, তাহলে কিন্তু তুমি করে বলতে হবে। ঠিক আছে, তবে আপনাকেও তুমি করে বলতে হবে। আমি তো তুমি করেই বলছি, তুমি তো আপনি আপনি করে বলছো। আচ্ছা ঠিক আছে। এইভাবে কথা বলতে বলতে নিশিকে তার বাসার সামনে নিয়ে এলাম। বাসাটা অনেক সুন্দর। মনে হলো কোনো বড় লোকের মেয়ে হবে। তাতে কি, আমার বাবারও তো আর কম নেই। এদের মতো বড় লোককে 3-4 বার কিনতে পারবো। নিশি চলে যেতে লাগলো। আমি ওর চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। তখন নিশি দৌড়ে এসে বলল, আচ্ছা, তোমার নাম্বারটা তো দিলে না? নাম্বার কি করবে? কেন? কথা বলবো। কথা বলে কি করবে? তোমার ভালো মতো করে খোঁজ খবর নিব। খোঁজ খবর নিয়ে কি করবে? ওই একদম বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। নাম্বার দিলে দে, না দিলে চলে যা। এত রাগ কেন? রাগ করবো না তো কি করব? তুমি এত প্রশ্ন করো কেন? ভালো লাগে তাই। ও আচ্ছা, তোমার নাম্বারটা কি দিবে না নাকি আমি চলে যাব? আচ্ছা নাও 0172375। আচ্ছা, রাতে কথা হবে। তারপর নিশি সেখান থেকে চলে গেল। আমিও বাইক নিয়ে বাসার সামনে চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে আম্মুকে জড়িয়ে ধরে নাচতে লাগলাম। আম্মু 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 তোমার ছেলে প্রেমে পড়ে গেছে। কি বাবা, এত ডাকাডাকি করিস কেন? আম্মু তোমার বৌমাকে পেয়ে গেছি। কি সত্যি? সত্যি। থাকে কোথায়? ওর বাবা কি করে আর নাম কি? ওর নাম নিশি। তোমাকে সেদিন বলেছিলাম না, বাসায় আসার সময় একটা মেয়েকে দেখে আমার ভালো লেগেছিল। এইটাই সেই মেয়েটা। তাহলে তোর আব্বুকে বলে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দে। এই একদম না, এরপরে দেখা হলে আমি নিশিকে প্রপোজ করব। পাগল ছেলে। আচ্ছা ফ্রেশ হয়ে আয়, খাবার দে। আচ্ছা আম্মু। তারপর খাবার খেয়ে শুয়ে পড়লাম। কখন যে রাত হয়ে গেছে জানি না। ফ্রেশ হয়ে রাতে ল্যাপটপে কাজ করতেছি, তখন একটা অচেনা নাম্বার থেকে কল এলো। আমি সাধারণত অচেনা নাম্বারের কল ধরি না। রিয়েল লাইফে অচেনা নাম্বার থেকে কল এলে সাথে সাথে রিসিভ করি। 3 বার কল দেওয়ার পর কলটা রিসিভ করলাম। সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ও পাশ থেকে সালামের জবাব দিয়ে বলল, কুত্তা, তোকে কখন থেকে ফোন দিই, রিসিভ করছো না কেন? এই আপনি কে? আর কল দিয়েই তুই তুকারি করতেছেন কেন? আমি নিশি। আচ্ছা বল, কি বলবে?
তুই আমার ফোন ধরলি না কেন? আমি অচেনা নাম্বারের কল রিসিভ করি না, আর তোমার নাম্বার সেভ করা নেই তাই। ও, ডিনার করছো? কিছুক্ষণ আগে করলাম। তুমি? আমি এই মাত্র করলাম। কি করতেছো তুমি? কাজ করতেছি। তুমি কি করতেছো এখন? আমি একজনের কথা ভাবতেছি। কার কথা ভাবতেছো? সেটা বলা যাবে না। আচ্ছা, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? হাসালে, আমার মতো ছেলের আবার গার্লফ্রেন্ড? সত্যি তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? না, নেই। তবে এবার ভাবছি এবার একটা গার্লফ্রেন্ড বানিয়ে নিব। কি বললি তুই? যদি কোনো মেয়ের দিকে তোকে তাকাতে দেখি তাহলে তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে, তাকাবো না। তবে আমার একটা কথা বলো, তুমি কখনো তুই বলো, আবার কখনো তুমি। আমি রেগে গেলে তুই বলে ডাকি, আর শান্ত থাকলে তুমি করে বলি। কেন? ও, এখন বুঝলাম। আচ্ছা, কালকে এই পার্কে দেখা হচ্ছে, কেমন? ওকে বলে ফোনটা কেটে দিয়ে কাজ করে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফিরে যাওয়ার নিলাম। তখন হালকা কিছু খেয়ে রেডি হয়ে পার্কে গেলাম। পার্কে গিয়ে দেখি নিশি আগে চলে এসেছে এখানে। আমি গিয়ে নিশির পাশে বসলাম। তখন নিশি বলল, আচ্ছা চলো, আজকে তোমাকে নিয়ে একটু ঘুরবো। আচ্ছা। ওর সাথে রিকশায় বসলাম। আগে কখনো মেয়েদের সাথে রিকশায় উঠিনি, আজকেই প্রথম। তাই আমার কেমন যেন আনইজি ফিল হচ্ছে। আমি মাঝখানে অনেক জায়গা বাদ রেখে বসেছি। সেটা দেখে মায়া আমাকে বলল, কি ব্যাপার, তুমি এত সরে বসছো কেন? পড়ে যাবে তো। না, আমি ঠিক আছি। চুপ, আমার কাছে এসে বসো। না, আমি ঠিক আছি তো। আমার কাছে এসে বসলে তোমার অসুবিধা কোথায়? আমিও কিছু বললাম না। কিছুক্ষণ পর রিক্সাটা একটা শপিং মলের সামনে এসে দাঁড়ালো। আমি রিক্সা থেকে নেমে বললাম, এখানে কিসের জন্য এসেছো? কাজ আছে, ভিতরে চলো। আমি আর কিছু বললাম না, ওর সাথে ভেতরে চলে গেলাম। নিশি প্রথমে ছেলেদের দোকানে গেল, তারপর আমার মাপের কিছু জামা কাপড় কিনলো। তখন আমি বললাম, তুমি আমার মাপের জামা কাপড় কিনতেছো কেন? চুপচাপ দাঁড়িয়ে থাকো, কোনো কথা বলবে না। আমিও চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। নিশি ছেলেদের জিনিসপত্র কেনার পর মেয়েদের দোকানে গেল। তারপর আমার সামনে কিছু শাড়ি দেখিয়ে বলল, এর ভেতর থেকে একটা শাড়ি পছন্দ করে দিও তো। আমার পছন্দে তুমি নিবে? হ্যাঁ, না হলে আমি কি তোমাকে নিয়ে আসতাম? ওকে আমি একটা কালো শাড়ি পছন্দ করে দিলাম। তারপর বিল দিয়ে বের হয়ে এলাম। বাইরে এসে দুজনে রিকশায় উঠলাম। তারপর নিশিকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে চলে আসতে যাব। ঠিক তখনই নিশি আমার হাতে শপিং ব্যাগটা ধরিয়ে দিয়ে আমাকে বলল, এগুলো নিয়ে যাও। আমি ব্যাগটা খুলে দেখি যে শার্ট প্যান্ট কিনেছে সেগুলো আমারই। আমার এসব লাগবে না, তুমি নিয়ে যাও। আমি এত জানি না, তুমি এগুলো এক্ষুনি নিয়ে যাও। এই বলে নিশি বাসার ভেতরে চলে গেল। আমি ওকে অনেক ডাকলাম, ও শুনলো না। আমি আর ওইখানে থাকলাম না। তারপর বাসায় চলে এলাম। তারপর ফ্রেশ হতে লাগলাম। ফ্রেশ হয়ে বের হলাম। তারপর কিছুক্ষণ পর আম্মু খাবার খেতে ডাকলো। আমি গিয়ে খেতে বসলাম। খাবারটা খেয়ে ঘুমিয়ে গেলাম। বিকালে ঘুম থেকে উঠলাম। তারপর ফ্রেশ হয়ে ছাদে গেলাম। তখনই নিশি ফোন দেয়। ফোনটা রিসিভ করে একটা চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। তারপরেই তো বিকালে ঘুম থেকে উঠলাম। তারপর ফ্রেশ হয়ে ছাদে গেলাম। তখন ওই নিশি ফোন দেয়। ফোনটা রিসিভ করতেই একটা চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। কি মিস্টার রোমিও, তোমার প্রেমিকাকে বাঁচাতে চাইলে এখনই মিরপুরের 7-এর পুরনো বাংলোয় চলে এসো। কে বলছেন? আমার নিশির কিছু হয় নাই তো? আমি রনি, সকালে যাকে মেরেছিলে মনে আছে? আমি তোর জান পাখি আটকে রেখেছি, বাঁচাতে চাইলে এক্ষুনি চলে আয়। রনি প্লিজ, তুই আমার নিশির কিছু করিস না। তোকে আমি মেরেছি, দরকার হলে তুই আমাকে মেরে ফেল, তবুও তুই নিশির কিছু করিস না। তাড়াতাড়ি আয়, সময় মাত্র 20 মিনিট। এই নে, তোর প্রেমিকার সাথে কথা বল। তখন রনি নিশিকে ফোনটা দিল। নিশি ফোনটা ধরে চিৎকার করে কান্না করতে লাগলো আর আমাকে বলতে লাগলো, মিজু প্লিজ আমাকে বাঁচাও, শয়তানগুলোর হাত থেকে আমাকে বাঁচাও প্লিজ। নিশি তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি, তোমার কিচ্ছু হবে না নিশি। তাড়াতাড়ি আসো বিজু, তাড়াতাড়ি। আমি তাড়াতাড়ি করে বাইক নিয়ে বের হলাম। আপনারা হয়তো কিছুই বুঝতে পারতেছেন না, তাই তো আসুন সেখানে যেতে যেতে বলি। কালকে শপিং শেষে বাসায় আসার সময় রনি তার লোকজন নিয়ে আমাদের সামনে এসে দাঁড়ায় আর বলে,
কিরে নিশি, তোকে কতবার বলবো আমি তোকে ভালোবাসি, আর তুই এই পিচ্চির সাথে ঘুরে বেড়াইতেছিস? দেখ রনি, আমি বলছি না আমি তোকে কোনোদিন ভালোবাসতে পারবো না। কেন? কি নেই আমার বাবা মন্ত্রী, টাকার কোনো অভাব নেই, তোকে রাজরানী করে রাখবো। তুই শুধু একবার রাজি হয়ে যা, তারপর দেখ তোর জন্য কি কি করি। কোনো দিনও না, তোর মতো লম্পট ছেলেকে কোনোদিন ভালোবাসবো না। কি বললি তুই? ঠিক বলেছি মিজু, তুমি কিছু একটা করো। তোর মতো পিচ্চি পোলা আমাকে কি করবে? দেখ ভাই, ভালো হচ্ছে না কিন্তু, তুই আমাদের পথ ছেড়ে দে। আর এই নিশি, তুমি চলো তো, এদের মতো পাগল কত দেখলাম। ওই রোমিও, শোন, তোর ভালোবাসা মানুষকে আমার কাছে না দিলে আমিও কাউকে দিব না, শুনে রাখ কথাটা। যা ইচ্ছা করিস। তাহলে দেখ আমি কি করি। এই বলে রনি নিশির হাত ধরে টানতে লাগলো। তা দেখে আমার মাথায় একেবারে রক্ত উঠে গেল। আমি নিশির হাত ধরে বলতে লাগলাম, রনি ছেড়ে দে বলছি, তা না হলে খুব খারাপই হবে। তুই কিছুই করতে পারবি না আমার, তুই হয়তো জানিস না আমি কে। তোর মতো পিচ্চি পোলাকে মেরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিব। রনির কথা শুনে রাগটা যেন আরও বেড়ে গেল। রনির তলপেটে একটা লাথি মারলাম। আচমকা লাথি খেয়ে রনি একটু দূরে সরে পড়ে গেল। এটা দেখে আর একটা ছেলে আমাকে মারতে এগিয়ে এলো। আগে থেকেই মারামারি করতে ভাল লাগতো, কারণ আমি অনেক ভালো মারামারি করতে পারি। এবার রনিকে ইচ্ছা মতো ধুলাই দিলাম। অবশ্য নিজেও কয়েকটি ঘুষি খেয়েছি। কথায় আছে না, অন্যকে মারতে হলে আগে নিজে খেতে হয়। আমার সাথেও তেমনটা হলো। রনি মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। রনির কাছে গিয়ে বললাম, মেয়েদের সম্মান কর, তাহলে সম্মান পাবি। দেখে নিব তোদের দুজনকে, রনি গায়ে হাত তোলার মজা পাবি তুই। এই অপমানের প্রতিশোধ আমি হারে হারে নিব। তারপর আর কিছু বলিনি। তারপর তো আপনারা জানেন। যাক, আমি এবার বাইক নিয়ে রনির দেওয়া ঠিকানাতে চলে যেতে লাগলাম। 10 মিনিটের মধ্যে সেখানে পৌঁছে গেলাম। সেখান থেকে এসে দেখি শহরের টপ বিজনেসম্যান আমজাদ চৌধুরী, এমপির ছেলে রনি আর মেজর রাশেদ নিশিকে একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে। আমি আসতেই আমার হাত পা বেঁধে ফেললো। তারপর আমাকেও একটা চেয়ারের সাথে বেঁধে দিল। তারপর বলল, সকালে তুই আমাকে মেরেছিস তাই না? আজ তোদের দুজনকে এখানে মেরে বুড়িগঙ্গায় না পদ্মা নদীতে ভাসিয়ে দিব। দেখ রনি, নিশির কিছুই করিস না, তোকে আমি মেরেছি। দরকার হলে তুই আমাকে মার, আমাকে মেরে তার প্রতিশোধ নে, কিন্তু নিশির কিছু করিস না। তোর প্রেমিকাকে বল আমাকে বিয়ে করতে রাজি কিনা, তাহলে তোরা দুজন। না, আমি জীবনেও রাজি হব না তোর মতো একটা গুন্ডা ছেলের সাথে বিয়ে করতে, যে মেয়েদের জীবন নিয়ে খেলা করে। তাকে বিয়ে করার চেয়ে মরে যাওয়াটাই অনেক ভালো হবে। নিশি, পাগলামি করো না, তুমি রাজি হয়ে যাও, না হলে ও তোমাকে মেরেই ফেলবে। না মিজু, আমি তোমাকে ভালোবাসি। বাঁচতে হলে দুজন একসাথে বাঁচবো, মরতে হলে দুজন একসাথে মরবো। তাহলে তোরা দুজন সিলেক্ট করে নে, চাও না মরতে চাও। রনি ভাই, আমার একটা ছোট কথা, আমি বলেছি ওই নিশিকে শেষ করে দিন, কারণ ওর বাবার জন্য আমার ছোট ছেলেটা মারা গেছে। ওর বাবা আমার বড় ভাইকে জেলে পাঠিয়ে দিয়েছে। তুমি ওই মেজরের মেয়েকে মেরে দাও, তার বদলে যত টাকা লাগে আমি তোমাকে দিব। হ্যাঁ রনি ভাই, এই মেয়ের বাবার জন্য আমি অফিসে কোনো সম্মান পাই না। ওই মেয়েকে মেরে ফেলেন, ও মেজরের সমস্ত অহংকার মাটির সাথে মিশে যাবে। আমি তাদের কথাগুলো মন দিয়ে শুনতে লাগলাম। কি বলে ওরা? পার্সোনাল শত্রুতার কারণে একটা মেয়েকে মেরে ফেলবে? আমার কিছু একটা করতেই হবে। তখন আমি বললাম, রনি তুই আমাকে মেরে ফেল, তবুও নিশিকে ছেড়ে দে। কোনো কথা শুনলো না। রনি নিশির দিকে এগোতে লাগলো। নিশির বাঁধন খুলে দিল, তারপর নিশির সাথে বাজে ব্যবহার শুরু করে দিল। আমার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। আমার হাত পা চেয়ারের সাথে বাঁধা। বাঁধন খোলার আপ্রাণ চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবেই পারতেছি না। নিশির রনির সাথে পেরে উঠতে পারলো না, মাটিতে পড়ে গেল। রনি নিশির বুকের উপরে উঠতে লাগলো। নিশি চিৎকার করতেছে। সেখানে সবাই হো হো করে হাসতেছে। এইটা দেখে আমার চোখ দিয়ে বৃষ্টির মতো পানি বেরোচ্ছে। আমি আমার সমস্ত শক্তি দিয়ে চেয়ারটা ভেঙে ফেললাম। আমার আশেপাশের ছেলেগুলো উড়াধুরা মারতে লাগলাম ছেলেগুলোকে। তখন রনি নিশির হাত ধরে পালিয়ে যেতে লাগলো। নিশি আমাকে ডাকছে। আমি দৌড়ে গিয়ে রনির বুকে একটা লাথি মারলাম। আর তখনই রনি বলে,
কুত্তার বাচ্চা, তুই আমাকে লাথি মারলি। আজ তোর একদিন কি আমার একদিন। পিছন থেকে আমজাদ চৌধুরী এসে আমার মাথায় একটা বাড়ি মারে। আমি পড়ে গেলাম। ওইদিকে রনি নিশিকে নির্যাতন করতে লাগলো আর রনির ছেলেগুলো আমাকে মারতে লাগলো। আমি আমার সমস্ত শক্তি দিয়ে উঠে রনির ছেলেগুলোকে মারতে লাগলাম। ততক্ষণে দেরি হয়ে গেছে। রনি নিশির সাথে জোরাজুরি করতে লাগলো। নিশি রাজি না হলে রনি রড দিয়ে নিশির মাথায় আঘাত করে। নিশি মাটিতে পড়ে যায়, আমাকে ডাকতে থাকে। আমি দৌড়ে গিয়ে নিশিকে ধরে ফেলি। নিশি, কথা বলো, তোমার কিচ্ছু হবে না। তুমি আমাকে একা রেখে চলে যেতে পারো না নিশি। এই নিশি, কথা বলো। আমি নিশিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। অনেকক্ষণ ডাকাডাকির পর নিশি বলল, মিজু, আমাকে ক্ষমা করে দিও। তোমাকে দেওয়া কথা রাখতে পারলাম না। ভেবেছিলাম তোমাকে ভালোবেসে বিয়ে করে সবকিছু ভুলে নতুন করে জীবন সাজাবো, কিন্তু এরা তা হতে দিল না। মাফ করে দিও আমায়। আর যদি কখনো বেঁচে থাকো তাহলে এদের মতো নরপশুর নাম নিশানা এই পৃথিবীর বুক থেকে মুছে ফেলে দিও। নিশি আর কোনো কথা বলে না। আমার দু চোখ দিয়ে বৃষ্টির মতো পানি ঝরতে লাগলো। আমি নিশিকে ডাকতে লাগলাম, অনেক ডাকলাম, কিন্তু নিশি কোনো কথা বলল না। অনেক রাগ হচ্ছে। আমি রাগের মাথায় রনিকে মারতে যেতে লাগলাম। ঠিক তখনই মেজর রাশেদ আমার বুকের উপর 3টা গুলি করে আর আমি সেখানেই পড়ে যাই। প্রায় 2 বছর পর আমার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর নিশিকে আমার পাশে না দেখতে পেয়ে অনেক কান্না করছিলাম। নিশি খোঁজ করতে করতে ওর বাসায় গিয়েছিলাম। দেখলাম নিশি সব কিছু ভুলে গেছে। নিশির আব্বুকে সব কিছু বলি। নিশির আব্বু বলে ওর মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে সব কিছু ভুলে গেছে। আবার যদি কখনো বড় ধরনের আঘাত বা উন্নত মানের চিকিৎসা না করা হয় তাহলে আগের মতো স্মৃতিশক্তি আর ফিরিয়ে আনা কখনোই যাবে না। এটা শুনে সেদিন সারা রাত কেঁদেছিলাম আমি। তারপর সিফাতের সাথে আমার পরিচয়। সিফাত আমাকে তার বড় ভাইয়ের কাছে নিয়ে যায়। তারপর আমি ধীরে ধীরে মানুষ খুন করতে থাকি, কারণ আমাকে যেভাবেই হোক নিশির দেওয়া কথা রাখতেই হবে। তাই মানুষ মেরে ধীরে ধীরে বাংলাদেশের টপ মাফিয়া হয়ে যায়, মাফিয়া কিং MH। এখন আমার প্রতিশোধ নেওয়ার পালা। একজনকে তো মেরেছি, এখনো বাকি 2জন আছে। যাক, তাহলে অতীত তো অনেক শুনলেন, এবার বর্তমানে আসা যাক। বর্তমানে সেখান থেকে বাসায় এসে ঘুমিয়ে গেলাম। পরের দিন রেডি হয়ে কলেজে চলে আসলাম। সিফাত, রাফি, সিয়াম সবাই একসাথে ক্লাস করলাম। ক্লাস করে যখনই বের হব তখন পিছন থেকে যেন কেউ আমাকে ধাক্কা দিল। আমি সোজা গিয়ে একটা মেয়ের উপরে পড়লাম। মেয়েটা মাটি থেকে উঠে আমাকে ঠাস করে একটা থাপ্পড় দিল। 2 পাশে থাপ্পড় বসিয়ে দিল। ভালো করে তাকিয়ে দেখি নিশি। যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তখন নিশি আমাকে বলল, কুত্তার বাচ্চা, দেখে চলতে পারিস না? ছোট লোক কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার গায়ের ওপর পড়ার? আমি তো ইচ্ছা করে আপনাকে ধাক্কা দেইনি, পিছন থেকে কেউ একজন ধাক্কা মারে তাই আপনার গায়ে পড়ি। তবুও সরি। রাগ তোর সরি। তুই আমাকে ধাক্কা দিলি কেন? এখন এক্ষুনি আমার পায়ের জুতো মুছে দিবি। নিশ্চুপ, মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কিরে, চুপ করে আছিস কেন? মুছে দিবি না? আচ্ছা আপু, দিতেছি। আমি আবার আমার রুমাল দিয়ে নিশির পায়ের জুতাগুলো পরিষ্কার করতে লাগলাম। কলেজের সবাই আমাকে দেখে হাসতে লাগলো। আমি মাথা নিচু করে নিলাম আর ভাবলাম, আজও তোকে ভালোবাসি বলে কিছুই বললাম না, না হলে তোর যা কি করতাম। যাক, কিছু না বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে গিয়ে শুয়ে পড়লাম। তখন সিফাত ফোন করে বলল, ভাই, মেজরের ছেলে রায়হান একটা মেয়েকে অ্যাসিড মারতে গিয়ে। তারপরেই তো কি, সিয়ামের কিছু হয়নি তো? না, তেমন কিছু হয়নি। আমরা এখন ওকে নিয়ে হসপিটালে আছি। আচ্ছা, তুই সবাইকে ফোন করে আস্তানায় আসতে বল। আচ্ছা ভাই। শালা বেজারের ছেলের আজকে শেষ দিন হবে। আমার জানা জিগার বন্ধুর উপরে অ্যাসিড মারা। রাগে গাড়ি নিয়ে আস্তানায় চলে আসলাম। তারপর সবাইকে রেডি হতে বললাম। সন্ধ্যা পার হয়ে গেল, তখন দেখলাম সবাই রেডি। তারপর গাড়ি নিয়ে চলে আসলাম রায়হানদের আড্ডাখানায়। সেখানে গিয়ে আগে রুমাল দিয়ে নিজেদের মুখগুলোকে ঢেকে নেই যেন কেউ দেখতে না পারে। তারপর ভিতরে প্রবেশ করি, দেখি সবগুলোই মাদকাসক্ত হয়ে পড়ে আছে। তারপর সবগুলোকে চেয়ারের সাথে বাঁধা হলো। পরে তাদের শরীরে অ্যান্টিডোজ দেওয়া হলো। জ্ঞান আসার পর তারা তাদের এইভাবে বাঁধা অবস্থায় দেখে রায়হান আমাকে জিজ্ঞাসা করলো,
আজকে একটা মেয়েকে অ্যাসিড মারতে গিয়েছিলি, মনে পড়ে কি? মেয়েটা আমার কিছু হয় না, কিন্তু কোনো বাবার মেয়ে তো, আর কোনো মায়ের সন্তান তো, কোনো ভাইয়ের বোন। আসল কথায় আসা যাক, মেয়েটাকে অ্যাসিড মারতে গিয়ে যাকে অ্যাসিড মেরেছিস সে আমার জানে জিগার দোস্ত। তোর ভাগ্য ভালো যে আমার বন্ধুর বেশি কিছু হয়নি। যদি কিছু হতো তাহলে রায়হান নামে যে কেউ এই শহরে আছে সেটা লোক ভুলে যেত। তোর পরিবার প্লাস তোদের সবার পরিবারের সব ডিটেলস আমার কাছে আছে। শুনবি নাকি? চল তোকে বলেই দেই তোর পরিবারের কে কে আছে। এখন আমি তোর কি অবস্থা করব তা তুই ভাবতেই পারিস না। বলেই আমি রায়হান আর ওর লোকদেরকে মারা শুরু করলাম, আর সিয়াম তা ভিডিও করতে লাগলো। তারপর বললাম, খুব শখ না মেয়েদের রেপ করার, ভালোবাসা নিয়ে খেলা করার? তুই হয়তো জানিস না আমি কে। মাফিয়া কিং MH কে চিনিস? আমি নিজেই মাফিয়া কিং MH। কি হলো, এইভাবে কাঁপতেছিস কেন? তুই কি ভেবেছিস আমার এলাকাতে এইসব কাজ করবি আর আমি কিচ্ছু বলবো না? তুই কি করে ভাবলি তোকে ক্ষমা করে দিব? তুই যে পাপ করেছিস তার কোনো ক্ষমা নেই, এজন্যই তোকে মৃত্যু দেওয়া উচিত, কিন্তু সেটা তোর কম হয়ে যাবে। তাই তোদের এমন শাস্তি দিব যে তোরা জীবনে ভুলতে পারবি না। বলে একটা চাকু বের করে তাদের কপালে লিখে দিলাম আমি ধর্ষক, আর সেগুলো ভিডিও করলাম। তারপর একটা প্রাইভেট নাম্বার থেকে কমিশনারকে মানে আব্বুর মোবাইলে পাঠিয়ে দিলাম, আর একটা অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়াতে পাঠিয়ে দিলাম। ইতিমধ্যে সবাই অজ্ঞান হয়ে আছে, তাই আমরা সেখান থেকে চলে আসলাম, কারণ এখন পুলিশ আসার সময় হয়ে গেছে, তাই চলে আসলাম। তারপর আস্তানায় এসে সবাই বাসায় যেতে বললাম সবাইকে। তারপর আমিও বাসায় এসে ফ্রেশ হয়ে দিলাম একটা ঘুম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ক্যাম্পাসে চলে গেলাম, গিয়ে একটা বট গাছের নিচে বসলাম। তখন একটা মেয়ে এসে বলল, ভাইয়া আমাকে চিনতে পেরেছেন? না তো, কে তুমি? ভাই আমি নেহা, নিশির বান্ধবী। মনে আছে সেদিন হসপিটালের কথা? হ্যাঁ, আমার সবকিছু মনে আছে। ভাইয়া আপনি কি জানেন নিশির আজ এই অবস্থার জন্য দায়ী কে? হ্যাঁ জানি। কারা বলুন তো? তুমি এসব জেনে কি করবে? আরে ভাইয়া বলুন না, আমি কাউকে বলবো না। আমজাদ চৌধুরী, রনি আর মেজর রাশেদ। তাহলে ভাইয়া আপনি কিছুই জানেন না। এটা তো ছোট্ট ভিলেন, মেন ভিলেন তো নিশির আব্বু মানে মিজর সিনহা। কি বলো, তুমি কি পাগল টাগল হয়ে গেলে নাকি? সত্যি বলছি ভাইয়া, নিশির এই অবস্থার জন্য মিজর সিনহা দায়ী। নিশি ওনার একমাত্র মেয়ে, উনি নিজের মেয়েকে কেন মারতে যাবে? তাহলে শোনেন, আমি একদিন নিশির কাছ থেকে নোট নিতে যাচ্ছিলাম, ঠিক তখনই দেখলাম একটা রুমে বসে কতগুলো লোক মিলে হাসাহাসি করছে। কৌতূহলবশত সেখানে গিয়ে জানলা দিয়ে চোখ দিলাম। তখনই দেখলাম আমজাদ চৌধুরী, মন্ত্রী সাহেব ও তার ছেলে রনি, মেজর রাশেদ, মিজর সিনহা সহ আরও অনেক কিছু লোক মিলে কথা বলছে। আমি গিয়ে জানালার পাশ দিয়ে তাদের কথা শুনতে লাগলাম। সিনহা, তুমি আমার অনেক ভালো বন্ধু, তাই কথাটা তোকে বলছি। তোমার ওই মেয়ের জন্য তুমি কিছু একটা করো, তা না হলে ওর জন্য তুমি বিপদে পড়বে। আর কতদিন ওকে বেঁচে রাখবে? ও যদি কোনো একদিন জানতে পারে তাহলে কিন্তু তুমি শেষ হয়ে যাবে। আঙ্কেল ঠিকই বলছেন, মেজর সাহেব এবার নিশির কিছু একটা করতে হবে। ওর বাবা আর আমি খুব ভালো বন্ধু ছিলাম, আমি ওর বাবার সহকারীও ছিলাম। ওর বাবা মাকে একসাথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলি আমি। ভাগ্যক্রমে ও বেঁচে যায়, তখন ও খুব ছোট ছিল। তারপর যখন ওকে খুন করতে যাব তখন আমাদের উকিল এসে বলে ওর বাবা ওর নামে সমস্ত সম্পত্তি করে দিয়েছে, কিন্তু তা ওর বাবা তার আত্মীয় স্বজনকে কাউকেই বলেনি। যতদিন না পর্যন্ত ওর বয়স 22 বছর হচ্ছে ততদিন পর্যন্ত এই সমস্ত সম্পত্তির মালিক হতে পারবে না ও। আর যদি তার আগে ওর কিছু হয়ে যায় তাহলে সমস্ত সম্পদ ট্রাস্টে চলে যাবে, তাই ওকে বাঁচিয়ে রেখেছি।
ওর এক মামাও আছে, এই শহরেই থাকে, আজমল হোসেন। সেও অনেক বড় লোক, কিন্তু তারা জানে ওই দিন অ্যাক্সিডেন্টে সবাই মারা গেছে। তারা যদি জানে তাও বা কী করবে ওরা? তো আর ওকে এখন চিনতে পারবে না। ওর হাতের জন্মদাগটা দেখে চিনতে পারবে, কিন্তু ওকে তো আর বেঁচে রাখবো না। শুধু অপেক্ষায় ছিলাম, সুযোগ দেখে ওকে দিয়ে দলিলে সাইন করিয়ে নেব, তারপর ওকে ঘুমের মধ্যেই মেরে ফেলবো। আমি তাদের কথাগুলো শুনে একটু অবাক হলাম। নিশি যাকে বাবা বলে জানি, সেই তার আসল বাবা মায়ের খুনি। তাই আমি তাদের কথাগুলো ভিডিও ক্লিক করলাম। তারপর ঋষির রুমে যায়। তখন কেউ আমায় দেখে ফেলে, তাই নিশির কাছে যেতে পারেনি। সে লোকটা আমাকে ফলো করতে থাকে। আমি জোরে পালাতে লাগি। মোবাইল থেকে মেমোরি কার্ডটা বের করে লুকিয়ে রাখলাম। তখন ছেলেটা আমাকে ধরে ফেলে রনির কাছে নিয়ে যায়। সেদিন আমাকে অসহায় একা মিলে সবাই মিলে রেপ করে। আমি সেদিন চিৎকার করে কান্না করেছিলাম আর অভিশাপ দিয়েছিলাম। সেদিন আমজাদ চৌধুরীর মৃত্যুর খবর থেকে অনেক খুশিও হয়েছিলাম। এগুলো কি সব সত্যি? দেখি মেমোরি কার্ড দাও তো দেখি। আচ্ছা ওয়েট, হ্যাঁ, এই নিন। মেয়েটার হাত থেকে মেমোরি কার্ড নিয়ে মোবাইলে ঢুকলাম। তারপর ভিডিওগুলো চালু করে দেখতে লাগলাম। ভিডিওগুলো দেখে আমি রীতিমতো শক খেলাম, কারণ এখানে দেশের টপ বিজনেসম্যান মান্নান খান, নয়ন চৌধুরী, হাশেম চৌধুরী সহ মোট 15 জন। তখন আমি বললাম, নিশি কি এই ব্যাপারে কিছু জানে? না ভাইয়া। ভাইয়া, আর নিশি কিন্তু সবকিছু ভুলে গেছে। এই সুযোগে মেজর সিনহা নিশির নামে সমস্ত জমি নিজের নামে করে নেয়। আর সামনের মাসে রনের সাথে নিশির বিয়ে। ভাই আপনি কিছু একটা করুন। হ্যাঁ, তুমি চিন্তা করো না, তোমার সাথে যারা বাজে ব্যবহার করেছে তাদের কাউকে বাঁচতে দিব না। এই বলে সেখান থেকে চলে আসলাম। তারপর ভাবতে লাগলাম কি করা যায়। তখন একটা নতুন প্ল্যান করলাম। নিশির যেভাবেই হোক স্মৃতিশক্তি ফিরিয়ে আনতেই হবে, তা না হলে সব কিছু শেষ হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রেডি হয়ে কলেজে চলে আসলাম। কলেজে আসতেই ইংলিশ ম্যাম আমাকে ডাক দিল। আমি নিজের কাজে চলে গেলাম। তখনই সে আমাকে বলল, ছোট লোকের বাচ্চা, কই থাকিস? আজকাল দেখছি আমাদেরকে এড়িয়ে চলছিস। আসলে কি? কিছু না, এই বলে চলে আসতে লাগলাম। তখন নিশি বলে, এই ছোট লোক, এখানে আয়। আর কোথায় পালিয়ে যাস? আমি কোনো রেসপন্স না দিয়ে চুপ হয়ে থাকলাম। এই ছোট লোকের বাচ্চা, তোকে আমার কাছে ডাকছি, তুই শুনতে পাসনি? আমাকে বলছেন? তুই ছাড়া আর এখানে ছোট লোক খ্যাত আছে? জি, আমার নাম ছোট লোক না, আমার একটা সুন্দর নাম আছে। তোর নাম শুনে আমি কি করব? আমাদের জন্য ফুচকা নিয়ে আয় তো, হাঁটতে মন চাচ্ছে না। আচ্ছা, টাকা দেন। তোকে কি এমনি ছোট লোক বলি? নিশি আর তার বান্ধবীরা হাসছে, আমি চুপ করে আছি। এই নে টাকা, ভিখারির বাচ্চা, আর তাড়াতাড়ি নিয়ে আয়। জি, টাকা নিয়ে ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা নিয়ে নিশির কাছে এসে বললাম, এই নে টাকা, ভিখারির বাচ্চা, আর তাড়াতাড়ি নিয়ে আয়। জি, টাকা নিয়ে ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা নিয়ে নিশির কাছে চলে এসে বললাম, এই নিন আপনাদের ফুচকা, আর এই নিন টাকা। আর টাকাগুলো রেখে দে, তোকে ভিক্ষা দিলাম, তাও যদি আমার কিছু নেকি হয়, লাকি তোরা, কি বলিস? আপনার টাকা আপনার কাছেই রাখুন। আমি গরিব হতে পারি, কিন্তু ভিখারি না। তুই দেখি অনেক বড় বড় কথা বলতে পারিস। আরে রাখ রাখ। এই নিন আপনার টাকা। আরে নিয়ে নে। আমি নিব না, আর নিলে নেন, না হলে এইখানে ফেলে দিয়ে চলে যাব। ফেলে দেখ, তোর হাত যদি না ভেঙে দিই। আমিও ফেলে দিয়ে চলে এলাম। বুঝতে পারছি না আমাকে পেয়েছেটা কি। আমরা গরিব বলে কি মানুষ না? হঠাৎ আমাকে পিছন থেকে টান দিয়ে ঘুরিয়ে দিল ঠাস ঠাস করে 2টা থাপ্পড়। টাল সামলাতে না পেরে নিচে পড়ে গেলাম। গালটা একেবারে টনটনে ব্যথা হয়ে গেছে, ব্যথা করতেছে, আর ঠোঁটের কোণে জ্বলতেছে। ঠোঁটে আঙ্গুল দিয়ে চোখের সামনে নিয়ে এলাম, দেখি রক্ত। ব্যথার কারণে চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে গড়িয়ে গড়িয়ে। আমার অনেক রাগ হচ্ছে, তাই উঠে নিশিকে একটা থাপ্পড় দিলাম। সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর টাকা বেইবা না কেন, যার সাথে কেউ জোর গলায় কথা বলতে পারে না, আর আমি তাকে কিনা মারলাম।
কুত্তার বাচ্চা, তোর সাহস তো কম না, আমাকে থাপ্পড় মারিস? শুনেন, আর না আপনাকে মারতে আমার 1 সেকেন্ড সময় লাগবে না। যদি ইচ্ছা করি না তাহলে তোর মতো মেয়েকে কি করবি তুই? তোকে আজকে বাবাকে বলে এই শহর ছাড়া করব। কে আপনার বাবা? ডাকেন তাকে, তার সাথে অনেক বোঝাপড়া আছে আমার। কুত্তার বাচ্চা, ভালো হবে না কিন্তু। নিশি আমাকে গালি দিচ্ছে আর চোখ দিয়ে পানি ফেলতেছে। আমি বুঝতে পারলাম নিশি অনেকটা কষ্ট পাইতেছে। তার মানে নিশি আমাকে এখনো ভালোবাসে, কিন্তু বলতে পারতেছে না কেন। যাক, আজকে সব রহস্য আমাকে জানতে হবে। কিছুক্ষণ চুপ থেকে বললাম, কি করবেন? তোর হাত পা কেটে নদীতে ভাসিয়ে দিব। আমার ডায়লগ আমাকে মারতেছেন? এই কাজ কে করে জানেন? তোর ডায়লগ মানে তুই কে? আমার সময় নেই, সময় হলে সব জানতে পারবেন। আমি ওইখান থেকে চলে এলাম। তারপর সিফাতকে বললাম, শোন, নিশি সম্পূর্ণ ঠিক হয়ে আছে। তুই আজকে নিশি আর নেহালের পিছনে লোক লাগিয়ে দে। নিশি কখন কি করে না করে সব খবর আমি চাই। পুরো 3 বছর পর পাগলিটার চোখে আমি একটু পানি দেখতে পেলাম। ও আমাকে এখনো ভালোবাসে। তোরা এখন এখান থেকে ওদের দুজনকে ফলো করতে থাক। যা, আমি বাসায় চলে গেলাম। শরীরে অনেক ব্যথা করতেছে, হয়তোবা জ্বর আসবে, মাথা ব্যথাও করতেছে। তো তোরা কাজে লেগে পড়। আচ্ছা ভাই, ভাবি সব খবর আমি এনে দিচ্ছি, আজকের মধ্যে সব জানতে পারবেন। তো তাদেরকে কাজে লাগিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। আজকে আর বাইক নিয়ে বের হলাম না, রুমে শুয়ে থাকলাম। রাতেও কিছু খেলাম না। পরের দিন সকালবেলা, এই মিজু, মিজু, সকাল 11টা বাজে তো এখনো ঘুম থেকে উঠলি না যে? তোর কি কিছু হয়েছে বাবা? কথা বলার শক্তি পর্যন্ত নেই। কি রে, তাড়াতাড়ি উঠে পড়, আজকে ভার্সিটি যাবি না? উঠতেছি। একটু নড়াচড়া করে উঠে পড়লাম। এখন ফ্রেশ হতে যাব। কিছু দূর এগোতেই মাথা ঘুরে মাটিতে পড়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। তারপর আমার পাশে আব্বু আম্মু সিফাত বসে আছে। মিজু, তুই এখন ঠিক আছিস তো? আর এখন কেমন লাগতেছে? একটু ভালো লাগতেছে। বাবা, তোর কি হয়েছিল বলবি? জানিস আমার কত চিন্তা হয়েছিল। তেমন কিছু হয়নি তো, এখন তো অনেক সুস্থ আছি। জানিস তোর কিছু হয়ে গেলে আমি নিজেকে সামলাতে পারি না। আমি জানি তো। ভাই, সব খবর এনেছি। কিসের খবর? ও কিছু না আম্মু। তোরা গল্প কর, আমি এই ডাক্তারকে ডেকে নিয়ে আসি। তখন ডক্টর আম্মুর কাছে গেল। কিছুক্ষণ পর ডক্টর এসে আমাকে চেক আপ করতে লাগলো। এখন আমি সম্পূর্ণ সুস্থ, তাই বাসায় চলে আসলাম। সিফাতও আমাদের সাথে বাসায় চলে আসলো। তারপর সিফাতও আমি রুমে বসে গল্প করতে লাগলাম। কি খবর এনেছিস সেটা বল। ভাই, সেদিন আপনার কথায় আমি নিশি ও নেহার পিছু নেই। কিছু দূর সামনে গিয়ে দেখলাম তারা হাসতেছে আর বলতেছে, এত ওভার অ্যাক্টিং ভালো না, আর কিছুক্ষণ মিজুর সামনে থাকলে তো সব শেষ হয়ে যেত। কি হতো? ও টেরি পেত না। আমি চাই ও আমাকে ঘৃণা করুক, আমাকে ভুলে নতুন কাউকে নিয়ে বেঁচে থাকুক। কারণ আমার জীবনটা যে জেলখানায় বন্ধ, আমি চাইলেও তো তেমন কিছু করতে পারবো না, কারণ বাবা আমার পেছনে লোক লাগিয়ে রেখেছে। তুই এখনো ওই খুনিটাকে বাবা বলে ডাকছিস? তো কি করব বল, আমি তো ছোট থেকেই ওনাকে বাবা জেনে এসেছি। তুই হয়তো ভুলে যাচ্ছিস, তোর বাবাই তোর আসল বাবা মার খুনি। জানি। মিজুকে আর অপমান করতে একটুও ভালো লাগে না। মন চায় মিজুকে জড়িয়ে ধরে বলি, মিজু, আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমার জীবন অন্ধকার। তোমার জন্য প্রতি রাতে আমি কান্না করি। কিন্তু কি করব বলো, আমার পিছনে যে শত্রু লেগে আছে। আমি যদি কারোর সাথে ভালো ব্যবহার করি তাহলে তারা তো আমাকে মেরে ফেলবে। তাই তো ওকে ভুলে যাওয়ার চেষ্টা করছি। এই 3টা বছর আমার প্রচণ্ড কষ্ট হয়েছে। সেদিন কলেজে মিজুকে দেখে
প্রথম দেখে আমি অবাক হয়েছিলাম। মনটা চেয়েছিল মিজুকে গিয়ে জড়িয়ে ধরে বলি, মিজু তুমি এতদিন কোথায় ছিলে? আমাকে ছেড়ে কেমন ছিলে? আমি যে তোমাকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না। সেদিন অপমান করতে না চেয়েও অপমান করতে বাধ্য হয়েছি। আমি চাই মিজুকে আমাকে ভুল বুঝে দূরে সরে যাক। আমি জানি সেদিন আমজাদ চৌধুরী খুনটা মিজুই করেছে। সেদিন অনেক খুশি হয়েছিলাম। আজকে মিজুকে অপমান করতে পারলাম না। হৃদয়টা ফেটে যাচ্ছিল, দু চোখ দিয়ে পানি বের হতে চাচ্ছিল। চোখের পানিগুলো আটকে তবুও কি অপমান করি, কারণ আমি যে পরিস্থিতির শিকার। এতই যখন ভালোবাসিস তবে বলছিস না কেন? আমি চাই মিজু আমার দেওয়া কথাটা যেন অক্ষরে অক্ষরে পালন করে। ওহ, তুই কিন্তু কাউকে আবার বলিস না আমি এসব অভিনয় করছি। আচ্ছা বলবো না। তারপর তারা চলে গেল। আমি তাদের কথাগুলো শুনে রীতিমতো শক খেয়ে গেলাম আর ভাবতে লাগলাম, ভাবি আপনাকে এখন অনেকটা ভালোবাসে। এই 3 বছর আপনার থেকে দূরে রেখে অনেকটা কষ্ট পেয়েছে। এই 3 বছরে সব কিছু ছিল ভাবির অভিনয়। ভাই, ভাবি আপনাকে এখনও অনেক ভালোবাসে ভাই। কি নিশি এতদিন আমার সাথে অভিনয় করে এসেছে? পাগলিটাকে ছেড়ে আমি থাকতে পারি না সিফাত। এখন সময় হয়ে এসেছে। রনি কুত্তার বাচ্চা আর মেজর সিনহাকে আমি কিছুতেই বাঁচতে দিব না। ভাই। আচ্ছা তুই বাসায় চলে যা, কালকে কলেজে দেখা হবে। আচ্ছা ভাই। সিফাত বাসায় চলে গেল। ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। তারপর রুমে এসে ল্যাপটপে কাজ করতে লাগলাম। এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তাই ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে ভার্সিটিতে চলে আসলাম। আজকে একটা প্ল্যান করে এসেছি, সেই প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। আজকে আর ক্যাম্পাসে না বসে সোজা ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ করে নিশির জন্য অপেক্ষা করতে লাগলাম। আজকে কেন জানি নিশি একা একা হাঁটতে লাগলো। এই সুযোগে আমি নিশির সামনে গিয়ে, আসসালামু আলাইকুম আপু। কি রে আজকে এত ভদ্রতা? কোনো মতলব ততলব আছে নাকি? না আপু। তাহলে আমার পথ আটকালি কেন? কিছু না। আমি আর কিছু না ভেবে পকেট থেকে ক্লোরোফর্ম মেশানো রুমালটা বের করে নিশির নাকে মুখে চেপে ধরলাম। নিশি জ্ঞান হারিয়ে ফেললো। রাইসা নিচে পড়ে যেতেই আমি ওকে ধরে নিলাম। তারপর কাঁধে নিয়ে হাঁটতে লাগলাম। রাস্তা দিয়ে গেলাম না, না হলে মানুষজন দেখে কি ভাববে? মানুষজন দেখে নিবে। অন্য রাস্তা দিয়ে গেলাম। যেই রাস্তা দিয়ে গেলাম সেখান দিয়ে তেমন কেউ যাওয়া আসা করে না। একটু বাসার কাছে আসলাম। এসে বাসার পিছনে একটা রুম আছে, ওইখানে গিয়ে একটা চেয়ারে বসিয়ে নিশিকে বেঁধে দিলাম। এখন একটু খুশি খুশি লাগতেছে। এবার নাগিনকে বিন বাজিয়ে নাচবো। মুখটা রুমাল দিয়ে বেঁধে দিলাম। কি মজা লাগছে। এখন আর জানালাম না। আমিও ওখান থেকে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর নাগিনটাকে দেখতে গেলাম। গিয়ে দেখি নিশি জেগে গেছে। কি সোনা, কেমন অবস্থা? কেমন লাগছে নিশি তোমার? আমাকে দেখে কিছু বলতে চাইছে, কিন্তু মুখ বাঁধা আছে, সেই কারণে কিছু বলতে পারতেছে না। সোনা, এবার দেখাবো আমাকে কষ্ট দেওয়ার মজাটা কি। উহ করছে, কিন্তু কিছু বলতে পারতেছে না, কিছু বুঝতেও পারতেছে না। তাই মুখ থেকে কাপড় সরিয়ে দিলাম। কি সোনা বলো। কুত্তার বাচ্চা, তুই আমাকে এখানে এনেছিস কেন? আমার বাবা জানতে পারলে না তোকে খুন করে ফেলবে। তোর বাপ আমার টুট করবে। তোর বাপকে আমি। কুত্তার বাচ্চা, তোকে তো আমি দেখে নিব। একবার এখান থেকে ছাড়া পেতে দে। কি আর করবি এখন, দেখ তোর সাথে আমি কি করি। রহস্যময় একটা হাসি দিলাম। আমার কথা শুনে নিশি অনেক ভয় পেয়ে গেল। কি করবি? নিশির ভয়ে ভালো করে কথা বের হচ্ছে না। আমি তেমন ছেলে না যে তোর সর্বনাশ করব। তবে তুই আমাকে একটা কথা বল। কি বলবো? তুই আমার সর্বনাশ করবি না তো? নিশি আমার দিকে তাকিয়ে আছে। নিশির চোখের কোণে পানি দেখে আমার বুকের ভিতর স্যাত করে উঠল। আমি কি এটা করছি? কি করছি? ওকে এত কষ্ট দেওয়ার মানে কি? মানে হয় না কোনো। নিশি চোখের ইশারায় ওর মুখের কাপড় সরাতে বলল। আমি ওর ইশারা বুঝে যখন তখন মুখের বাঁধন খুলে দিলাম। তুই কি ভেবেছিস তুই আমাকে এখানে আটকে রাখলে
আমার বাবা জানতে পারবে না? ঠিক তোকে ধরে নিয়ে যাবে আর আমাকে উদ্ধার করবে। তোর বাবা আমার কিছুই করতে পারবে না। তোর বাবা আমার নাম শুনলে ভয়ে কাঁপতে লাগবে। কুত্তার বাচ্চা, কে তুই? আর আমাকে এভাবে বেঁধে রেখেছিস কেন? একটু পর সব জানতে পারবি। কি জানতে পারবো? আগে বলো, আমাকে চিনতে পারো কি না? কে তুই? সত্যি বলছিস? আমাকে তুই চিনিস না? সব স্মৃতি ভুলে গেলি? আমাদের ভালোবাসা, একসাথে ঘুরে বেড়ানো, দুজনের জন্য পাগল ছিলাম, ভুলে গেছিস? আমি সত্যি বলছি, কে তুই? আমি মিজু নামে কাউকে চিনি না। তুই ঠিক চিনতে পারছিস আমার, মিথ্যা কেন বলছিস বল? তোকে আমি কিভাবে চিনতে পারলাম? আমি সত্যি বলছি, তোকে আমি চিনি না, মিজু নামে কাউকে চিনি না। তাহলে কান্না করিস কেন? আর আমি কি তোকে আমার নাম বলেছি যে মিজুকে চিনতে হবে? আসলে মানে কি বলতে চাও তুমি? তুমি আমাকে চিনো তাই না? আমার সাথে যেন বুঝে এই 3টা বছর দূরে ছিলে, সত্যি করে বলো। আজব তো, আমি কখন মিথ্যা বললাম? আমি সত্যি সত্যি বলছি, আমি তোকে চিনি না। আমি সব জানি। এই সিফাত, ওকে নিয়ে আয় তো। আচ্ছা ভাই। কাকে নিয়ে আসবে? সিফাত একটা মেয়েকে নিয়ে আসলো। হ্যাঁ, আমি এটা কেউ না। মেয়েটা হলো নেহা। নেহা নিশির সামনে আসতে নিজের মুখটা কালো হয়ে গেল। নিশি মাথা নিচু করে কান্না করতে লাগলো। নিশির দু চোখ বেয়ে বৃষ্টির মতো পানি পড়তেছে। নেহা আর কিছু বলতে পারতেছে না। নেহাকে নিজের সামনে বসিয়ে দিলাম, তারপর নিশিকে বললাম, এবার তো স্বীকার করো তুমি আমাকে চিনো, তুমি আমাকে এখনো ভালোবাসো, এটা স্বীকার করে নাও। এবার তো স্বীকার করো তুমি আমাকে চিনো, এখনো ভালোবাসো। নিশি মাথা নিচু করে আছে, কিছু বলবে কিন্তু ভাষা খুঁজে পাচ্ছে না। তখন আমি বললাম, দেখো নিশি, চুপ করে থেকো না, আমার অনেক কষ্ট হচ্ছে। এই 3 বছর তোমাকে ছেড়ে কিভাবে ছিলাম সেটা আমি বুঝি। এই 3 বছরের প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা আমি আগুনে জ্বলেছি। তুমি আমাকে চিনো, তুমি আমাকে এখনো ভালোবাসো। নিশি, স্বীকার করো প্লিজ, তুমি স্বীকার করো। তো কি করব? সেদিন রনি আমাকে মারার পর আমি ওইখানেই পড়েছিলাম। তারপর কারা যেন আমাকে হসপিটালে নিয়ে আসে। যেদিন জ্ঞান ফিরল সেদিন হসপিটালের বাইরে শুনতে পেলাম, রনি, নিশিকে পুরোপুরি মেরে ফেলতে পারিসনি? সরি স্যার, ভুল হয়ে গেছে। তো এখন মেরে দেই? এখন মেরে কি হবে? দেখি, ওর যদি কিছু মনে পড়ে তাহলে শেষ করে দিব। ওর মতো মেয়েকে আমার লাগবে না। ওর কাছ থেকে সম্পত্তি লিখে নিয়েছি। কি সত্যি? সেদিন ভিতরে ডাক্তার বসেছিল। আমি ওনাদের কথা শুনে বুঝতে পারলাম বাবা আমাকে মারতে চায়। তাই ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব, আমাকে একটু হেল্প করবেন? হ্যাঁ বলুন। আপনি আমার বাবাকে বলবেন আমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছি, আর আমি আগে সব কিছু ভুলে গেছি, আমার কিছুই মনে নেই। কেন মামুনি, তুমি তো সম্পূর্ণ সুস্থ, আর আমি মিথ্যা বলতে পারবো না। প্লিজ প্লিজ ডাক্তারবাবু, প্লিজ আমার জন্য এটুকু করেন, না হলে আমার বাবা আমাকে মেরে ফেলবে। আচ্ছা। কিছুক্ষণ পর আব্বু আসলো, তারপর ডাক্তারকে বলল, ডাক্তার সাহেব, নিশি এখন কেমন আছে? কিভাবে বলবো, আপনার মেয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলছে, আগে সব কিছু ভুলে গেছে, কাউকে চিনতে পারছে না। বিশ্বাস না হলে কথা বলে নিশি মামুনি, আমাকে চিনতে পারছো? আমি তোমার বাবা। কে কে আপনি? কে? আমার নাম কি? তখন দেখলাম বাবা হাসতেছে, তারপর বলল, সত্যি তুই আমাদের কাউকে চিনতে পারছিস না? না। ও, আমি তোমার বাবা আর ও তোমার হবু বর। কি তাই বলে আমার সাথে দেখা করবে না? আমাকে ভুলে যাবে? আমি কেমনে এই 3 বছর কাটিয়েছি তুমি কি জানো? আমি ভেবেছিলাম তুমি আমার দেওয়া কথাগুলো ভুলে গেছো, তাই তোমার সাথে যোগাযোগ করিনি। আর সেদিন আমজাদ চৌধুরী খুন করা দেখে ভেবেছিলাম হয়তো তুমি আমাকে এখনো ভালোবাসো, তাই আমি সব জানতে তোমার সাথে অভিনয় করি। আচ্ছা যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তোমাকে তো ফিরে পেয়েছি, এটাই অনেক। আর কখনো তোমাকে হারাতে দিব না, যত রকম সমস্যায় আসুক না কেন। সত্যি?
নিশিকে জড়িয়ে ধরে বললাম, সত্যি আর কখনো ছাড়বো না তোমাকে। তারপর নিশিকে ওর বাসার দিকে পৌঁছে দিলাম। তারপর বাসায় চলে আসলাম। আজ 1 সপ্তাহ পর ভার্সিটিতে আসলাম। কলেজে এসে শুনি রনি কলেজের একটা মেয়েকে রেপ করে মেরে ফেলেছে। সেটা শুনে আর নিজেকে সামলাতে পারলাম না, তাই বিকালে আস্তানায় চলে আসলাম। আজকে নতুন করে প্ল্যান করলাম, আজকে রাতে রনিকে মারবো। তাই সবাই মিলে রাতে রনির আড্ডাখানা ঘিরে নিলাম। তারপর ধীরে ধীরে ভিতরে গেলাম। ভিতরে কেউ নেই, পুরানো একটা গোডাউন, শুধু মদের বোতলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। মনে হচ্ছে আমাদের এইখানে আসার আগেই পালিয়ে গেছে। পুরো গোডাউন ভালো করে খুঁজে দেখলাম, কোথাও পেলাম না। একটু ভিতরে যেতে দেখলাম কয়েকজন ছেলে মিলে একটা মেয়েকে রেপ করছে। সব কয়টার মাথায় গুলি করে উপরে পাঠিয়ে দিলাম। মেয়েটাকে উদ্ধার করে তার বাসায় পৌঁছে দিলাম। তারপর আস্তানায় এসে বলতে লাগলাম, সিফাত শোন, রনিকে এইভাবে ধরা যাবে না, কারণ ও আমাদের থেকে অনেক চালাক। তাই নতুন কোনো প্ল্যান করতে হবে। কেমন প্ল্যান? আমরা সবাই জানি রনি মেয়েদেরকে নিয়ে খেলতে খুব ভালোবাসে, তাই তোকে একটা হেল্প করতে হবে। কি হেল্প বল, তোর জন্য সব কিছু করতে পারবো। বেশি কিছু না, তুই তোর মিতু হলো সিফাতের বোন, রনির সাথে ভালোবাসার অভিনয় করতে বল। কি, ওর যদি কিছু হয়ে যায়? আরে কিছু হবে না, ওর কিছু হবার আগেই রনির খেল খতম, ঠিক আছে? ওকে, তবে মিতু কি রাজি হবে? মিতুকে নিয়ে আয়, আমি ওকে সব বুঝিয়ে বলছি। আচ্ছা। সিফাত মিতুকে আনতে গেল, আমি সবাইকে বুঝিয়ে বললাম। তারপর সবাই বসে গল্প করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে সিফাত তার বোনকে নিয়ে আসলো। তারপর ওকে সব বলে দিলাম কি থেকে কি করতে হবে। তারপর সবাই বাসায় যেতে লাগলাম। আমিও বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন কলেজে চলে আসলাম। কলেজে এসে নিশি তার প্ল্যান মোতাবেক ওর বাবার চশমাদের সামনে আমাকে অপমান করলো। আমিও হাসি মুখে সব মেনে নিলাম। তারপর ক্লাসে আসলাম। আজকে আর ক্লাসে মন নেই, শুধু নিশিকে দেখতে মন চাচ্ছে, তাই আর কি নিশির দিকে ডাব ডাব করে তাকিয়ে রইলাম। নিশিও আমার দিকে তাকিয়ে আছে। এইভাবে সব ক্লাস শেষ হয়ে গেল। আমি নিশির কাছে গিয়ে নিশিকে একটা বাটন ক্যামেরা দিলাম আর বললাম, নিশি, এই ক্যামেরা সব সময় তোমার সাথে রাখবে, আর কোনো দুর্ঘটনার আভাস পেলে আমাকে হালকা করে SMS করবে। যদি কেউ জানতে পারে তখন কি হবে? কেউ জানতে পারবে না। আচ্ছা। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিলাম। তারপর রুমে এসে সবাইকে ফোন দিলাম। প্ল্যান মোতাবেক সবাই কাজ করছে, তাই একটা দীর্ঘশ্বাস ফেলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আব্বুকে দেখলাম অনেক ঘাবড়ে আছে, তাই আর কিছু না ভেবে আব্বুকে বললাম, আব্বু কি হয়েছে, এত ঘাবড়ে আছো কেন? কিছু না, এমনি। বলো তো, তোমাকে এত চিন্তিত লাগতেছে কেন? কি হয়েছে? টিভিতে সংবাদ দেখেছিস? কেন, কি হয়েছে? তাহলে দেখ। এই বলে আব্বু টিভি অন করলো। দেশের সব চ্যানেলে সংবাদ দিচ্ছে। সংবাদে দেখলাম মন্ত্রী সাহেব মেজর রাশেদ সহ মোট 12 জন লোকের লাশ, সবার হাত পা মাথা একেবারে শরীর থেকে আলাদা করা, আর খুনগুলো প্রতিশোধ নেওয়ার জন্য এমন জঘন্যভাবে মেরেছে। আব্বু সংবাদ দেখে অনেক ভয় পেয়ে গেল, থরথর করে কাঁপছে। তখন আমি বললাম, আব্বু তুমি এভাবে কাঁপতেছো কেন? কাঁপবো না তো কি করব? জানিস ওদেরকে কে মেরেছে? কে মারতে পারে? মাফিয়া কিং এমএস। কি? বড় স্যার আমাকে ট্রান্সফার করে দিয়েছে, তাই সামনের সপ্তাহে এখান থেকে চলে যাব। তুই যা পারিস এই 7 দিনের মধ্যে করে নিস। আচ্ছা আব্বু। সাবধানে চলাফেরা করিস। আচ্ছা। আব্বুর কথাগুলো শুনে হাসি পাচ্ছে, তাই আর কিছু না বলে রুম থেকে চলে আসলাম। তারপর রেডি হয়ে কলেজে চলে আসলাম। প্রতিদিনের মতো আজকেও দিনটা এমনিতেই কাটলো। প্ল্যান মোতাবেক নিশি আমার অপমান করলো। এদিকে মেজর সিনহা গভীর চিন্তায় পড়ে যায়। তার সমস্ত লোক কেন মরছে, কিসের জন্য মরছে, কিসের শত্রুতা? মেজর সাহেব কিছুই বুঝতে পারতেছে না, তাই আজকে তার সকল লোকদের ডাক দেয়। রনি বারবার রাগ হচ্ছে আর বলছে, আঙ্কেল শুনেন, আমাদের লোকেদের মাফিয়া কিং এমএস মারছে, আর আপনার আমির পুলিশ আর কিছুই করতে পারছে না। এভাবে চলতে থাকলে একদিন আমাদেরকেও মেরে ফেলবে। ঠিক বলেছো, কিন্তু কে এই মাফিয়া কিং এমএস সেটাই তো জানতে পারছি না। আঙ্কেল শুনেন, যত বড় সাহসী হোক না কেন, খুন করার সময় একটা সাক্ষী রেখে যায়। ঠিক তেমনি কালকে রাতে আমাদের লোকেদের মারার সময় আমাদের একজন লোক নাকি মাফিয়া কিংকে দেখে ফেলেছে। কে সে? ডাকো তাকে। এই সুমন, এদিকে আয়।
তখন সুমন নামের সেই ছেলেটি মেজরের কাছে এসে বলে, স্যার, কালকে যখন মাফিয়া কিং এমএইচের লোক আমাদের উপর হামলা করে তখন আমি ভয়ে পালিয়ে যাই আর পিছনের একটা ড্রামে লুকিয়ে পড়ি। আমি লুকিয়ে লুকিয়ে সবাইকে দেখি। এদের মধ্যে একটা ছেলে ছিল যাকে আমি প্রতিদিন নিশি ম্যামের সাথে কথা বলতে দেখি। কে সে? তাকে সামনাসামনি দেখলে চিনতে পারবে। স্যার, মেজরের মনে এখন অনেকটা ভয়। সেটা হলো, নিশির সাথে তো প্রতিদিনই মিজু কথা বলে। তাহলে মিজু কি মাফিয়া কিং এমএইচ? না, আমি এইসব কি ভাবছি? ও কেমনে মাফিয়া কিং এমএইচ হতে পারে? আবার হতেও পারে, কারণ আমি তো ওদের দুজনকে আলাদা করেছি। এটা হয়তো জানতে পেরেছে, তাই হয়তো এক এক করে সবাইকে মারতেছে। এটা ভেবে মেজর সঙ্গে সঙ্গে রনিকে ডাক দেয়। রনি মেজরের কাছে আসতেই মেজর সিনহা বলে, রনি, আজকে থেকে মিজুর পিছনে চোখ রাখো। মিজু কি করে না করে সব খবর চাই। আচ্ছা। তারপর উনি সেই লোকটাকে নিয়ে কলেজে চলে আসেন। কাল রাতে যাকে মারতে দেখেছে, লোকটাকে নিয়ে রনি কলেজে খুঁজতে লাগলো। আজকে কেন জানি পুরো কলেজটা ফাঁকা। রনির সাঙ্গপাঙ্গ নিয়ে ভেতরে যেতে কলেজের সভাপতি, প্রিন্সিপাল সবাইকে মেরে ফেলে। তাদের লাশগুলো ঠিক এই অবস্থা করে রেখেছে। রনি ভয় পেয়ে পালিয়ে আসে। তারপর রাতের বেলা রনি একটা হোটেলে যায় ড্রিঙ্ক করতে। এক এক করে অনেকগুলো ড্রিঙ্ক করে ফেলে। তখন আমাদের প্ল্যান মোতাবেক মিতুকে পাঠিয়ে দিই রনির কাছে। রনি মিতুকে দেখে, ওর নেশাটা পরিবর্তন হয়ে যায়। মিতুর দেখে লোভ দৃষ্টিতে তাকিয়ে আছে। রনি মিতুকে নিয়ে একটা গাড়িতে উঠে পড়ে মিতুকে রেফ করার জন্য। এই গাড়ির ড্রাইভিং সিটে বসেছিলাম আমি। প্ল্যান মোতাবেক রনিকে আমাদের হাতে নিয়ে আসলাম। রনি এখন জ্ঞান হারিয়ে ফেলেছে, তাই ওকে একটা চেয়ারে বসিয়ে রাখি। তারপর ওর নাকে কিছু পানি ছিটিয়ে দেই। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসলো। রনি চারদিকে তাকিয়ে দেখে এটা সেই জায়গা যেখানে আমাকে আর নিশিকে গুলি করা হয়েছে। আমি পিছন থেকে হাসতেছি আর বলতেছি, কি রনি, দেখ, মনে পড়ে? আজ থেকে 3 বছর আগের কথা। এই জায়গায় দুজন প্রেমিক প্রেমিকাকে মারছিলি। এই জায়গায় আমার ভালোবাসার সমাপ্তি হয়েছিল। মনে পড়ে সেই দিন? এই জায়গা নিশিকে আমি কথা দিয়েছিলাম, তোদের কাউকে বাঁচতে দিব না। মনে পড়ে না? মনে করিয়ে দিব। কথাটা শুনে রনি পিছনের দিকে তাকিয়ে দেখে মিজু, নিশি, সিফাত, সিয়াম সহ বেশ কয়েকজন। আমাদের সবাইকে একসাথে দেখে রনি ঘাবড়ে যায়। তারপর বলে, মিজু, নিশি, তোমরা সবাই এখানে কি চাও? তো লাশ। কি? সিফাত, ওকে ভালো করে বেঁধে ফেল। আচ্ছা। দেখ মিজু, ভালো হবে না কিন্তু। এই বলে একটা পিস্তল বের করে আমার দিকে নিশানা করে বলে, তোর সমস্ত লোকেদের এক্ষুনি পিস্তল ফেলে দিতে বল, তা না হলে তোর জান পাখি উপরে পাঠিয়ে দিব। এই বলে সোজা নিশির কাছে চলে যাই। তারপর নিশি মাথায় পিস্তল ধরে আর বলে, তোর তো সাহস কম নয়, তুই আমাকে মারতে চাস? কে বা তুই? তোর ভালোবাসাকে একদিন মেরেছিলাম, ভেবেছিলাম হয়তো মরে গেছে। সেদিন তোকে বাঁচিয়ে রাখাটা আমার উচিত হয়নি, কিন্তু সেই ভুলটা আর হবে না। তুই কি ভেবেছিস আমি তোকে দেখে ভয় পাবো? আমার আসল পরিচয় জানার পর তুই এইখানে দাঁড়িয়ে থাকার সাহস পাবি না। কে বা তুই? এত বকবক করছিস শালা, আমাকে এখান থেকে যেতে দে, তা না হলে তোদের সবাইকে মেরে ফেলবো। তখন সিফাত পিছন থেকে এসে মাথায় একটা জোরে আঘাত করে। তারপর বলে, শালা, তোর কত বড় সাহস! তুই আমার ভাবিকে অস্ত্র তাক করিস, আমার ভাবিকে মারতে চাস? শালা, তোকে তো আজ আমি। সিফাত রনিকে রড দিয়ে ইচ্ছা মতো মারে। তারপর একটা চেয়ারের সাথে বেঁধে ফেলে। ওই, আমাকে ছেড়ে দেবো প্লিজ, আমাকে এবারের মতো ছেলেদের প্লিজ, আর কখনো আমার ভুল হবে না। তুই ভাবলি কেমন করে তোকে আমি ছেড়ে দিব? কুত্তার লেজ কখনো সোজা হয় না, জানিস না? আর তুই হলি এই রাস্তায় কুত্তা, একটা রাস্তার কুত্তা। তুই কখনো ভালো হবি না। আজ পর্যন্ত অনেক নিরীহ মা বাবার সন্তানকে রেপ করে মেরে ফেলেছিস। তোর মতো ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই আজকের পর থেকে রনি নামে যে কেউ ছিল সেটা সবাই ভুলে যাবে। আর একটা কথা শোন, আমি মিজু না, আমি মাফিয়া কিং এমএইচ। নামটা শুনেছিস? যে তোর সমস্ত লোকদের মেরেছে, আর আজকে তোকেই মারবো। কি ভাই, তুমি মাফিয়া কিং এমএইচ? হ্যাঁ, আমি মাফিয়া কিং এমএইচ। আর তুই কি ভেবেছিস সেদিন আমাদের দুজনকে মেরে আমাদেরকে ভালোবাসার পথ থেকে আলাদা করবি? সেটা কখনোই না। সেদিন তোরা আমাদেরকে মেরে দুইটা উপকারী করছিলি।
প্রথম হলো নিশির বাবার আসল খুনিকে জানতে পেরে, আর দ্বিতীয় হলো এই দেশ থেকে একজন কুখ্যাত রেপিস্ট আজকে মারা যাবে। তুই কি ভেবেছিস আমি তোকে ভয় পাবো? তোর মতো কত মাফিয়া কিং দেখলাম, আর তুই তো তুই। হাসি পাচ্ছে তো, তাই না? একটু পর কান্না করার সময় পাবি না। কি করবি তুই? কি করব সেটা জানি না, তবে তোকে মাফিয়া কিং এর সব থেকে বড় শাস্তিটা দিব। এই সিয়াম, তুই নিশি, নিহা, মিতুকে নিয়ে এখান থেকে চলে যা। আচ্ছা ভাই। তাহলে এবার দেখ কি করি তোর সাথে। আমি তোকে ভয় পাই না। রে তুই দেখতে থাক না। সিয়াম, তুই রনির শরীর থেকে সব কাপড় খুলে নে। কি? ওই একদম কাছে আসবে না কিন্তু, কাছে আসলে খুন করে দেব। বনের সিংহকে তুই মরার ভয় দেখাচ্ছিস? সিফাত কাজটা কর। আর আর রাফি, তুই লাইভে চলে যা। আজকে একজন রেপিস্টের খুন সরাসরি দেশের সবাইকে দেখাবি। এবার সিফাত রনির শরীর থেকে সব কাপড় খুলে নিল। রনি এবার পুরোপুরি উলঙ্গ। রেপ করবি না? কর, এবার যত পারিস রেপ কর। আর মেয়েদের ইজ্জত নিয়ে খেলতে খুব ভালো লাগে না, তাই না? দেখ কেমন লাগতেছে বল। রনি এদিক ওদিক ছুটাছুটি করতে লাগলো। আমার লোকেরা সব দিক দিয়ে ওকে ঘিরে ফেলেছে। লাইফে সরাসরি সবাইকে দেখাচ্ছে। আমি সোজা রনির কাছে গিয়ে ওর জেনেটিক্যালি অর্গানটা ও শরীর থেকে আলাদা করে নিলাম। রনি চিৎকার করছে আর কান্না করছে। তখন রনি বলে, ভাই আমাকে মাফ করে দাও, এমন শাস্তি আর দিও না প্লিজ ভাই। এবার কেন ভয় পাচ্ছিস? দেখতে থাক আরো কি কি করি তোর সাথে। ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি কখনো আর কোনো মেয়েকে রেপ করব না। রেপ করার মতো জিনিস থাকলে তো আর রেপ করবি? ক্ষমা আর তোকে দ্বারা করতেছি? তারপর রনির ডান হাত ধরে বললাম, এই হাত দিয়ে তুই নিশিকে থাপ্পড় মেরেছিলি, তাই না? বলে রনির শরীর থেকে হাতটা আলাদা করে দিলাম। জোরে চিৎকার করছে। এদিকে সবটা সরাসরি টিভিতে দেখাচ্ছে সবাই ভয়ে একেবারে চুপসে আসে। পুলিশ জায়গাটা চিনতে পেরে গাড়ি নিয়ে আসতে লাগলো। মেজর সিনহা এই অবস্থা থেকে গুটি মেরে বসে কাঁপতেছে। আমি রনিকে আর কিছু না বলে 2 হাত পা শরীর থেকে আলাদা করে দিলাম। তারপর কুটি কুটি করে একটা ব্যাগে ভরে নিলাম। এরপর একটা চিঠিতে লিখলাম। তারপর একটা কার্টুনে ভরে মেজর সিনহার কাছে পার্সেল করে দিলাম। এতক্ষণে পুলিশ চলে এসেছে, তাই আমরা ওখান থেকে পালিয়ে এলাম। তারপর আস্তানায় এসে নিশির কাছে এসে বললাম, নিশি, তোমার কথাটা আমি রেখেছি। আজকের পরে সব শত্রু শেষ। এবার তো আই লাভ ইউ বলো। আই লাভ ইউ টু বলে নিশি আমাকে জড়িয়ে ধরলো। আমিও ওকে জড়িয়ে ধরলাম। তারপর নিশিকে নিয়ে বাসায় এসে আম্মুর সাথে কথা বললাম। আম্মু নিশিকে দেখে অনেক খুশি। এইদিকে মেজরের কাছে পার্সেলটা আসার পর সেটা দেখে ভয়ে কাঁপতে লাগে। তারপর লেটারটা হাতে নিয়ে পড়তে লাগলো। চিঠিটাতে লেখা ছিল, মেজর সাহেব, আমি জানি আপনার অনেক অনেক সম্মান। সবাই আপনাকে অনেক ভালো মানুষ হিসেবে জানে, কিন্তু ভালো মানুষের দলে একটা কালো মানুষ আছে। আমি চাই না সবার সামনে কালো মানুষটা এবং কালো মানুষের অবস্থাটা রনির মতো করি। তাই বলি, সকাল হওয়ার আগেই আপনার পাপের শাস্তি আপনি নিজেই ভোগ করুন। আমি জানি না আপনি কিভাবে কি করবেন, কিন্তু সকাল হওয়ার পর যদি আপনার মুখ দেখি তাহলে আপনাকে রনির মতো করে অবস্থা করে ফেলবো। পরের দিন সকালবেলা খবর আসে মেজর সিনহা গুলি করে নিজেই মেরে ফেলেছে, আত্মহত্যা করেছে। এদিকে এটা নিয়ে মিডিয়া, পুলিশ, আর্মি সবাই তদন্ত করছে, কিন্তু খুনিকে কেউ ধরতে পারেনি আর পারবেও না। তাই হতাশ হয়ে সবাই থেমে যায়। আর এসব পড়তে পড়তেই 3 মাস চলে যায়। আজ আমার আর নিশির বিয়ে হলো। বাসর ঘরে ঢুকে কোলবালিশ জড়িয়ে ধরে শুয়ে আছি। তখন দেখি নিশি এসে জোরে এক লাথি মেরে কোলবালিশ ফেলে দিল। আমি রেগে গিয়ে বললাম, এই তুমি আমার বালিশটা ফেলে দিলে কেন? বেশ করেছি। মানে কি? আমি বাসর রাতে কোনো সতীনের সংসার করতে পারবো না। এখানে সতীন কে শুনি? কে আবার? যাকে জড়িয়ে ধরে আছো সে। কি? কোলবালিশ তোমার সতীন? আচ্ছা বাবা, আর হবে না। আচ্ছা এই শোনো না। জি বলেন। বলছি শুনবে কিন্তু। জি শুনবা, কিন্তু অন্যদিকে মন দিবা না। আচ্ছা বাবা, এবার তো বলো। শুনছো তো? ওই পেতনি, শয়তানের নানি, বলবি কি না? আমার সোনা মনেটা রাগ করেছে বুঝি? না, রাগ করিনি। ওই শোনো না।
জি বলো তো। বলছি ক্ষেত ফোলা। জি আমি কি জানি। পুরোটা শুনবা না? জি বলেন তো। এবার নিশি একটা জোরে নিঃশ্বাস ফেলে বলল, বলছি আই লাভ ইউ। আচ্ছা। আচ্ছা আচ্ছা মানে কি? রিপ্লাই দিবা না? জি আই লাভ ইউ টু। কি বউ রে বাবা, শালার জোর করে ভালোবাসা নিচ্ছে। এটা বউ নাকি পেতনি আল্লাহ জানে। পরে নিশি আমার বুকে শুয়ে পড়লো। আজকে আমাকে আদর করবা তো? তাহলে নেমে পড়া যাক। কলমে সব কালি বের করে ছাড়বো। এই পেতনি চুপ করো। কেন চুপ করবো শুনি? দেখো না আমার পাঠক ভাইয়েরা আছে। তোমার সব পাঠক ভাইদের এখান থেকে তাড়াতাড়ি যেতে বলো, তা না হলে একটারও বিয়ে হবে না, বলে দিলাম কিন্তু। শুনছো তো পাঠক ভাইয়েরা, এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, তা না হলে তোমাদের বিয়ে হবে না। লাইটটা নিভিয়ে দিয়ে আসি। না থাক। নিশি আবার আমাকে জড়িয়ে ধরে আমাকে একটা চুমা দিল, তারপর আমাকে জড়িয়ে ধরে। বাকিটা ইতিহাস। তো গল্পটি এখানেই শেষ করা হলো। সম্পূর্ণ গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কিছু উৎসাহমূলক কমেন্ট করবেন। আর আপনারা তো নাইস ভালো হয়েছে সেই নেক্সট পর্ব তাড়াতাড়ি দিন। এসব তো আমার কাছে উৎসাহ মনে হয় না, তাই বলি আমাদের কিছু উৎসাহ দিন। দেখবেন পরবর্তী গল্পগুলো আরো সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে।